স্টার্ট করি। আচ্ছা, আমি হোয়াইট বোর্ডটাকে এবার শেয়ার করছি, দেখুন। 248, 247 অনেক হয়েছে। আর একটু কাইন্ডলি আপনারা ভিডিওগুলো কিন্তু কেউ অন রাখবেন না, ঠিক আছে? ভিডিওটাকে অফই রাখবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? বেশ, ঠিক আছে, চলুন আমি স্টার্ট করে দিচ্ছি। তো দেখুন, বেসিক্যালি আমরা মোটামুটি, যেহেতু আমরা এমন নয় যে আজ প্রথম দিন সবকিছু নতুন শিখছি, আমরা অনেক দিন ধরে এই গ্রুপে কিন্তু আছি। তাই আমাদের বেসিক নলেজ কিন্তু এমনিতেই আমরা গেন করেই নিয়েছি কম বেশি। ঠিক আছে, এবার কেউ কেউ তো আছেন অনেকে অনেকটাই বোঝেন, কারণ আমি তো চিনি। মোটামুটি জয় মা বলে স্টার্ট করছেন কুণাল। হ্যাঁ, তো যাই হোক, তো এবার ব্যাপারটা, আমি যেমন অনেককে দেখি যে তাদের মধ্যে সত্যি সেই পোটেনসিয়াল আছে বা ক্যাপাবিলিটি অলরেডি, সে খুব ভালো চার্ট অ্যানালিসিস করে, তো সেই জিনিসগুলো আমি দেখতে পারি। তো এবং সত্যি কথা বলতে, এই দেখুন, এই গ্রুপটা আজ থেকে 2-2.5 বছর আগে চালু হয়েছিল। এবং এমন অনেকে আছে, তারা আজ আমার হয়তো ক্লাসে এনরোল করেনি বা আসেনি, তারা কিন্তু ওই প্রথমে একবারে সেই কি বলে, মানে কিছুই জানতো না, বুঝতো না। এবার ঘটনাক্রমে তখন কিন্তু ওদের ক্লাস দিতাম আমি। ঠিক আছে, ওই উইকেন্ডে চেষ্টা করতাম একটা করে ক্লাস, একটু বেসিক টেসিকের ক্লাসগুলো তখন কিন্তু হয়েছিল। তো সেই জন্য ওরাও সেই জায়গা থেকে কিন্তু অনেকটা কপ আপ করেছে। যারা অলরেডি কিছুটা জানতো, তারা আমার কিছুটা হেল্প নিয়েই হোক সেই জিনিসটা করেছে এবং একটা ভালো জায়গায় এসছে। এবং তার মধ্যে অনেকেই আছে যারা আমার এখানে আবার এই বেসিক থেকে ক্লাসে এনরোল করেছে, আবার অনেকে আছে যারা করেনি। ঠিক আছে, তো যাই হোক। তো দেখুন, তো এই স্টক মার্কেটে মোটামুটি আমাদের কিন্তু, এই স্টক মার্কেটে যে আমরা এসেছি, এই স্টক মার্কেটে কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যটা মোটামুটি সেম, যে আমরা এখান থেকে একটা বেসিক্যালি ইনকাম চাই। এখান থেকে বেসিক্যালি ইনকাম চাই। তো আমরা অনেক বিভিন্ন জন বিভিন্ন প্রফেশন থেকে আছি। কেউ হতে পারি স্টুডেন্ট, কেউ হতে পারে প্রাইভেট সেক্টরে কোনো আছি, হতে পারি কেউ আহ সরকারি চাকরি করি, বা এনি ফিল্ড, বিজনেসম্যান। তো মোটামুটি আমাদের সবার পারপাসটা কিন্তু সেম, ইনকাম। একটা ইনকাম, এবং সেই ইনকামটা হচ্ছে একটা কনসিস্টেন্ট ওয়েতে, সেই ইনকামটা যেন হয়। সেই ইনকামটা যেন একটা কনসিস্টেন্ট ওয়েতে হয়। এমন নয় যে দুটো তিনটে স্টকে লাভ করলাম আর তারপরে দুটো স্টক আমার গোটা পয়সা প্লাস ক্যাপিটালের হাফ নিয়ে বেরিয়ে চলে গেল। ওটাকে তো ওটার মধ্যে তো কনসিস্টেন্সি নেই। তো এই কনসিস্টেন্ট ইনকাম যদি আমাদের করতে হয় এই স্টক মার্কেট থেকে, স্টক মার্কেট খুব একটা সহজ জায়গা কিন্তু নয়। আপনার অন্যান্য ব্যবসা এর থেকে হয়তো ইজি হতে পারে, এর থেকে, কারণ স্টক মার্কেট হচ্ছে এ দুনিয়ার এমন একটা প্রিমিয়াম বিজনেস, যে বিজনেসে আপনি আপনার বাড়িতে বসে জাস্ট একটা মোবাইল ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি কিন্তু একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। এবং এই জন্য কিন্তু, এবং এটা এমন একটা ব্যবসা, এটা যেদিন খুশি আপনি স্টার্ট করতে পারেন, যেদিন খুশি কিন্তু বন্ধও করতে পারেন। হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই, হোম মেকার, হাউস ওয়াইফ, যে যাই আছেন, আমি সেটাই বলছি, এই জিনিসটা কিন্তু সব। কারণ হচ্ছে দেখুন, একটা জিনিস আমরা ধরুন, প্রফেশনাল যে জায়গাগুলো হয়, যে কেউ হয়তো সুইমিং ভালো পারে, ঠিক আছে, কেউ হয়তো সিঙ্গিং এ আছে, মানে গান প্রফেশনাল, বা আরো হোয়াট এভার, যেগুলো, এই যাই আমি করি না কেন, আমার কিন্তু সেখানে একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, প্র্যাকটিক্যাল একটা কিন্তু প্র্যাকটিস দরকার। ঠিক আছে, একটা প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে প্র্যাকটিস দরকার। উইদাউট হবে না। যে আপনি একটা গাড়িও যদি চালাতে শেখেন, সেখানেও কিন্তু গাড়িতে বসে স্টিয়ারিং ধরেই কিন্তু আপনাকে চালাতে শিখতে হবে। তো এমন, এই বিশ্বের এমন কোনো বিজনেস বা পড়াশোনা বা কোনো প্রফেশন নেই যেখানে উইদাউট লার্নিং এ কিছু হয়ে যাবে। ওর শুনে এর থেকে স্টক নিয়ে, ওর থেকে স্টক নিয়ে 2-5 টাকা হয়তো ইনকাম হতে পারে, কিন্তু ওভারঅল আপনি কিন্তু দিনের শেষে অ্যাজ এ লুজ ট্রেডারই থাকবেন। বুঝতে পেরেছেন তো? যে এই গ্রুপে আজ ধরুন প্রায় 880 মেম্বার। এতবার আমার বলার পর কত টোটাল এনরোল হয়েছে?
মোটামুটি আমি ধরে নিচ্ছি, সেটা যদিও হিউজ, সেটাও কম নয়, 290, প্রায় 290 জন এনরোল করেছে এই যে আগামী দিনে আমরা যে কোর্সটা জার্নিটা করতে চাইছি সেইটাতে। এবার বাকিরা তাহলে কি ভাবছে? বাকিরা ভাবছে এইভাবে, যেমন ওরা বিভিন্ন গ্রুপ ওরকম হাতড়ে বেড়ায়, এখানেও গ্রুপটায় আছে মোটামুটি, মেবি হয়তো অন্য গ্রুপের থেকে এখানে একটু রেজাল্ট একটু বেশি ভালো, স্টক ফক একটু বলার পরই লাফাঝাফা বেশি করে। তো মেনলি ওদের উদ্দেশ্য হচ্ছে স্টক পাওয়া এবং ঘটনাক্রমে আমি কিন্তু বলেছিলাম যে একটা স্টক গ্রুপ আলাদা করব, তো সেটা আমি করিনি এই কারণে, কারণ এখানে জয়েন করা 99% মানুষ হচ্ছে নেটওয়ার্ক সমস্যা আপনার হচ্ছে। তাহলে এই বাকিদের কারো সাউন্ডে প্রবলেম হচ্ছে? সাউন্ড শুনতে কোনো প্রবলেম হচ্ছে? এনিওয়ান? সাউন্ড ক্লিয়ার আসছে তো সবার কাছে? আচ্ছা, প্রবলেম নেই, ভেরি গুড। তো তাহলে আমাদের এই জায়গাটা যদি একটা কনসিস্টেন্ট ওয়েতে আমরা জিনিসটা করতে চাই, তাহলে কিন্তু আমাদের সত্যি কথা বলতে খুব অল্প স্বল্প নয়, একটা ভালো রকম নলেজ লাগবে, একটা ভালো রকম কিন্তু নলেজ লাগবে। ঠিক আছে, আমরা এতদিন যেভাবেই শিখেছি, যেভাবেই শিখেছি নিজেদের জায়গা থেকে শিখেছি, আর যদি আমার মনে হয় যে আমার বাবা এত নলেজ গেইন করা সম্ভব নয়, আর আমাকে এই কথাটা কেউ বলবেন না আমি এই চাকরি করি 5-6 ঘন্টা আমার, বা 7 ঘন্টা আমি ডিউটি করি, আমার পক্ষে সম্ভব নয় সময় দেওয়া। ঠিক আছে, তাহলে আমি আপনাকে আমার কাছে একদিন নিয়ে আসবো, নিয়ে আমার 15 থেকে 16 ঘন্টা ডিউটি আওয়ার্সটা আমি আপনাকে বোঝাবো। তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনি আমার থেকে ব্যস্ত কি? আপনি আমার থেকে ব্যস্ত? আমার 15-16 ঘন্টা দিনে আমি এই এই কাজ নিয়ে থাকি। স্টক মার্কেট আওয়ার্স বলুন, আমার ইনস্টিটিউটের ক্লাস বলুন, আপনাদের গ্রুপে আপনারা দেখেছেন আমি কিভাবে টাইম দিই। তারপর নিজের আবার পড়াশোনা আছে। তো ওটা কোনো এক্সকিউজ নয় যে আমি কোনো এই চাকরি করছি আমি, সকাল 9টা থেকে 5টা বা সকাল 10টা থেকে 6টা অবধি আমার ডিউটি আওয়ার্স, আমার পক্ষে সম্ভব নয়। আপনারা 1 ঘন্টা, 1 ঘন্টা কি দিতে পারবেন না রাতের বেলায়? 1 ঘন্টা টাইম যদি দিতে না পারেন, আধ ঘন্টাও তো কিছু না হলে দিতে পারবেন, সেটা হলেই যথেষ্ট। সেটা হলেই যথেষ্ট। এই টাইমটা পাওয়া যায় কারণ দিনে কিন্তু 24 ঘন্টা টাইম থাকে, 24 ঘন্টা টোটাল টাইম থাকে। তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না। তো যে জিনিসটা বলছিলাম, তাহলে আমাদের কিন্তু ব্যাপারটাতে একটু নলেজেবল হতে হবে সব সময়। একটু কিন্তু মাঝে মাঝে কেটে যাচ্ছে, তাহলে আপনার কোথাও প্রবলেম হচ্ছে। এই বাকিদের কি মাঝে মাঝে অনেকে বলছে কেটে যাচ্ছে কথা, সেটা কি সবার হচ্ছে সেরকম প্রবলেম? একবারে ক্লিয়ার কেউ শুনছেন এমন কেউ আছেন যে ক্লিয়ার কথা শুনছি? কেউ বলছে মাঝে মাঝে কেটে যাচ্ছে একটু, এখানে 100 MBPS নেট ইউজ করছি। না, ওয়েদার, আচ্ছা, অনেকেই বলছেন সাউন্ডের একটা, কেউ কেউ বলছেন মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান 1 সেকেন্ড। আচ্ছা, কেউ ভিডিও অন করে রাখেননি তো? 1 সেকেন্ড দাঁড়ান, একটু নেটওয়ার্কটা চেক করি। দাঁড়ান 1 মিনিট। ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম মাঝে মাঝে কেটে যাচ্ছে, শুনলাম সেটা। দাঁড়ান 1 সেকেন্ড, 1টা সেকেন্ড আমাকে দিন, 1টা সেকেন্ড দিন আমাকে। না না, বোঝা গেলে হবে না, কথা কাটে না। আমি তো বললাম তো, আমি তো ইনস্টিটিউটের ক্লাস করাই, ওখানে তো ধরুন, সত্যি কথা বলতে 8,000 টাকা ফিস দিয়ে ওরা 1 মাসের ক্লাস করছে, 1 মাসে 8,000 টাকা ফিস, ওদের এক ফোঁটা কেটে গেলেও তো চলবে না। এই সময় আবার ফোন কে করছে? আচ্ছা, এবার দেখুন তো সাউন্ড ঠিক লাগছে কিনা। এবার দেখুন তো সাউন্ড কি লাগছে, একটু কাইন্ডলি আমাকে বলুন তো। সাউন্ড এবার কাটছে না একদম ক্লিয়ার আছে, না ঠিকঠাক শুনছেন আপনারা? ঠিক আছে কি, একদম ওকে আছে? ওকে, চলুন দেখি দেখি। তো আমি যেখানে ছিলাম আর কি, হোয়াইট বোর্ডে আবার ফিরে আসছি। হ্যান্ড রেস করবেন না এখন, হ্যান্ড রেস করে কোনো লাভ নেই, আমি যেগুলো বলছি সেগুলো শুনে নিন আগে।
তো তাহলে ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে আমাকে স্টক মার্কেট থেকে ইনকাম করতে গেলে আমাকে মোদ্দা কথা একটা স্টককে কি করতে হবে, বাই করতে হবে। তো একটা স্টককে বাই করতে হবে। বাট আমার কাছে কোশ্চেন হচ্ছে এই স্টকটাকে আমি বাই কখন করব, হোয়েন, হোল্ড, বাই করে কতদিন বা হোল্ড করব, সেটাও একটা কোশ্চেন। আর আমি এটাকে সেলই বা কখন করব, এইটাই হচ্ছে কোশ্চেন। অ্যাকচুয়ালি বেসিক্যালি যে ট্রেডিং কথাটা আমরা অনেকে শুনি না, স্টক মার্কেট ট্রেডিং, ট্রেডার সেই বলে। ট্রেডিং মানে কি? ট্রেডিং এর বাংলা মানে হচ্ছে ব্যবসা করা। মানে আমি কিছু একটা কম পয়সায় কিনে বেশিতে বিক্রি করবো, এটাই তো পাতি কথায় ব্যবসা বলা হয়। তো এখানে আমরা কি কিনবো? এখানে আমরা কিনবো স্টক। এখানে আমরা কি কিনবো? স্টক বাই করব, এবং সেটা প্রপার টাইমে। এখানেই তাহলে মিলিয়ন একটা ডলার কোশ্চেন হয়, কোনো একটা স্টককে অ্যাকচুয়ালি বাই করবো কখন, রাইট টাইমে কি করে পিক করব। সে একটা বড় মুভ নেবে, সেই টাইমের আগে আমি পিকটা করব কি করে, সেটা তাহলে আমার কাছে একটা বিরাট কোশ্চেন হয়ে যায়। সাউন্ড একদম ক্লিয়ার আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা অ্যাপ্রুভ হচ্ছে না, আর বাবা কি মুশকিল, আমাকে এখন বসে বসে অ্যাপ্রুভ করাতে হবে। ঠিক আছে, তো এবার দেখুন ব্যাপারটা যে তাহলে এর জন্য ঠিক টাইমে স্টককে পিক করার জন্য আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যানালিসিস করা শিখতে হবে। অ্যানালিসিস, কিছু ডেটা অ্যানালিসিস কি হয়, ডেটা অ্যানালিসিস, সেই ডেটা অ্যানালিসিস শিখতে হবে। তো এই অ্যানালিসিসের দুটো পার্ট আছে। এই অ্যানালিসিসের দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে টেকনিক্যাল, একটা পার্ট আছে টেকনিক্যাল, যেটা দিয়ে আমরা শুরু করব আমাদের এই কোর্সটা, টেকনিক্যাল। আর একটা পার্ট হচ্ছে ফান্ডামেন্টাল। মানে একটা স্টকের ফান্ডামেন্টালস আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। মানে আমাকে কিছু ডেটা কালেক্ট করতে হবে, তো না? মানে ধরুন আপনার কোনো শরীর খারাপ হয়েছে, আপনি ডাক্তার বাবুর কাছে গেছেন, আপনার ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, বা পেটটা কুনকুন করছে, ব্যথা করছে, কিছু একটা পেটের সমস্যা হচ্ছে অনেকদিন থেকে, আপনি ডাক্তারের কাছে যাবেন। এবার ডাক্তার আপনার কাছে কি কালেক্ট করে? ডেটা কালেক্ট করে। বাথরুম পরিষ্কার হয়েছে কিনা, বা আপনার যদি ঠান্ডা সংক্রান্ত ব্যাপার হয়, মাথা ধরেছে, নাক দিয়ে জল পড়ছে কিনা, এরকম অনেকগুলো কোশ্চেন করে, চোখ দেখে, জিভ দেখে। তার মানে কি, বেসিক্যালি ডাক্তার আপনার কাছে ডেটা কালেক্ট করছে। ওকে তো অ্যানালিসিস করতে হবে, মানে রোগটা তো ডায়াগনোস করতে হবে। তার জন্য কি করছে, আপনার কিছু ডেটা আপনার থেকে ডেটা কালেক্ট করছে। ও যদি একটু কনফিউজড হয়, ও যদি তাতে স্যাটিসফাই না হয়, কি করে, কিছু টেস্ট দিয়ে দেয়। মানে ও আরো ডিপ ড্রাইভ করতে চায়, যে ও আরো অ্যানালিসিসের ভেতরে ঢুকতে চায়। তো তার মানে এটা বুঝতে পারছি যে আমাকে যদি অ্যানালিসিস করতে হয় তাহলে কিছু ডেটা লাগবে। কিছু ডেটা ছাড়া কিন্তু অ্যানালিসিস সম্ভব নয়। তাহলে এই যে টেকনিক্যাল আর ফান্ডামেন্টালস বলছি, এই জিনিসটা তাহলে কোথা থেকে আসে? তার আগে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শর্ট টার্ম, আর একটা হচ্ছে লং টার্ম। মানে একটা স্টক কেনার ক্ষেত্রে, মানে একটা স্টক কিনে আমি কতদিন রাখবো, সেটা শর্ট টার্ম বেসিসে রাখবো না লং টার্ম বেসিসে রাখবো। শর্ট টার্ম কারা ভাববে? শর্ট টার্ম বেসিক্যালি ভাববে যারা এটা থেকে একটা ইনকাম দরকার, যে এই মুহূর্তে আমার মান্থলি বেসিসে কি উইকলি বেসিসে আমার একটা ইনকাম দরকার। তারা কিন্তু এই শর্ট টার্মে যাবে, এবং এই শর্ট টার্মে কিন্তু স্টক পিক করার জন্য আমাদের টেকনিক্যালস গুলে খেতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু গুলে খেয়ে নিতে হবে একবারে। আর আমরা যদি ভাবি না, আমার এখন বেশ কিছু টাকা আছে, কয়েক লাখ টাকা আছে, আমার এখন দরকার নেই, আমার যে চাকরিটা আছে সেটা আমার যথেষ্ট পয়সা দেয়, আমি একটু ইনভেস্টমেন্টের মাধ্যমে ব্যাপারটা চাইছি, অত আমার তাড়াহুড়ো বাড়াহুড়ো নেই, ওসব ইন্টারডে ফিন্টারডে অপশন আমার পক্ষে হবে না। তো আমার একটু টাকা পয়সা আছে, আমি ব্যাপারটা একটু পজিশনাল বা লং টার্ম ইনভেস্টমেন্ট ভাবতে চাইছি, তখন সেখানে যেতে হবে ফান্ডামেন্টালসে। সেখানে কি টেকনিক্যালস লাগবে না? অ্যাজ এ আমি টেকনিক্যাল অ্যানালিস্ট বা টেকনিক্যাল ট্রেডার, আমি অবশ্যই বলবো সেখানে টেকনিক্যালসও লাগবে। কিন্তু বেশি ওয়েটেজ দিতে হবে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালস মানে কি? ফান্ডামেন্টালস মানে একটা কোম্পানির ভেতরে আমাকে ঢুকতে হবে, তার বিজনেস কি, তার সেলস, কোম্পানি মানে হচ্ছে তার সেলস, একটা বিজনেস ভালো মানে তার যদি সেলস বাড়ে সেটাই বিজনেস ভালো, তার ফিউচারিস্টিক কি ভাবনা চিন্তা আছে, তার কোনো গ্রোথ আসছে কিনা, তার এক্সপ্যানশন, সে কোনো এক্সপ্যানশন মুডে আসছে কিনা, এইভাবে ফান্ডামেন্টাল বিভিন্ন পড়াশোনা আছে, যেখানে হচ্ছে একটা ধরুন কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস হয়, একটা কোয়ালিটেটিভ বিজনেস কোয়ালিটি দেখতে হবে, ম্যানেজমেন্ট আর সেলস সার্ভিস কেমন, প্রোডাক্ট কেমন, তার বিজনেস মোড কেমন,
আর যদি আমি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস বলি, যেগুলো সংখ্যা দিয়ে হয়, যেমন প্রফিট লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলো আমি যবে পড়াবো বেসিক ফান্ডামেন্টালস তখন সেগুলো পড়াবো। তারপর কিছু রেশিও দেখতে হয় ভ্যালুয়েশন বার করার জন্য একটা স্টককে। আমি তো যে কোনো, আমার তো এমন নয় যে নামটা এশিয়ান পেন্টস বলে আমি যে কোনো জায়গায় কিনে নিতে পারি, যেটা ম্যাক্সিমাম লোকেরা করে। এশিয়ান পেন্টস ও তো বিরাট কোম্পানি, চলো কিনে নাও যে কোনো জায়গায় নিয়ে, তারপরে 1 বছর ধরে এশিয়ান পেন্টস একই জায়গায় দাঁড়িয়ে আছে, আপনার পয়সাটা ব্লক করে রেখে দিয়েছে। এটা তো বোকামি বলে, এটাকে তো ইনভেস্টিং বলে না। বা অনেকে দেখবেন স্টকে ট্রেডিং করতে যায়, ট্রেডিং করতে যায় নিয়ে ফেসে যায়, লস খেয়ে যায়, লস খেয়ে ঠিক আছে এটা ইনভেস্টমেন্টের জন্য। আমাদের দেশে বা আমাদের সমাজে ইনভেস্টার এরা স্টককে শর্ট টার্মে কিনতে গেছিল প্রফিট করবে বলে, নিয়ে ফেসে গেছে, নিয়ে হয়ে গেছে ইনভেস্টার। ইনভেস্টমেন্ট করবো বলে তো ইনভেস্টার হয় না, তাহলে তো ঘরে ঘরে রাকেশ ঝুনঝুনওয়ালা, ওয়ারেন বাফেট, পিটার লিঞ্চ তৈরি হয়ে যেত। মানে আমার একটা স্টককে আমি বাই করেছি লেটস সে 100 টাকা, ও 150 টাকা চলে গেছে, ও 200 চলে গেছে, ও 500 চলে গেছে, ও 1000 চলে গেছে, ও 5000 টাকা হয়ে গেছে, স্টিল আমি ওই বিজনেসে এখনো আশাবাদী, এখনো আমার হোল্ডিংস আছে। দিস ইজ কল ইনভেস্টার, একে বলা হয় লং টার্ম পিক। এমনিতে আমরা আমাদের অ্যানালিসিস থেকে কখনো লং টার্মের জন্য ওরকম দেখতে পারবো না, আমরা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছর, 6 মাস, 1 বছর, 1.5 বছর এইরকম ইনভেস্টমেন্ট করতে পারি। কারণ আমি অনেকবার এই কথাটা বলেছি যে আগামী বড় বড় পণ্ডিত আছে কিছু চ্যানেল, আজ থেকে 1-1.5 বছর আগে টাটা মোটরস এর ভিউ দিয়েছিল আগামী 5 বছরে টাটা মোটরস নাকি 10 গুণ হয়ে যাবে, আগামী 2 বছরে 3 গুণ হয়ে যাবে টাটা মোটরস। আপনারা তো জানেন টাটা মোটরস কোথায় দাঁড়িয়ে আছে, সব অটো সেক্টর চলছে, টাটা মোটরস কিচ্ছু চলছে না। তো ব্যাপারটা হচ্ছে যে সেই কোম্পানির চেয়ারম্যান পর্যন্ত জানে না আগামী 2 বছর পর আহ, তার বিজনেসের কি হতে চলেছে। আর আমি আপনাকে বলে দেবো আমি কত বড় হনু, আমি আপনাকে বলে দেবো এ বিশাল কোম্পানি, এ বিরাট গ্রোথ দেবে আগামী 10 বছরে। আমি তো জানি না এগুলো বলতে, অন্য হয়তো কেউ জানতে পারে এগুলো। তো আমরা সেক্ষেত্রে যদি ফান্ডামেন্টাল দিয়ে যাই বা ইনভেস্টিং এর মধ্যে যাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি যে আমরা 6 মাস, 1 বছর, কি ম্যাক্সিমাম 1.5, তার জন্য আমাদের কিন্তু অনেক কিছু ডেটা ডিপলি ডাইভ করতে হবে, সেটা কিন্তু ফর ইনভেস্টমেন্ট পারপাস। ইনভেস্টমেন্ট পারপাস কিন্তু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। টেকনিক্যালস, লং টার্ম টেকনিক্যাল চার্টও লাগবে, কিন্তু ওয়েটেজ বেশি দিতে হবে কিন্তু আমাকে ফান্ডামেন্টাল, কোম্পানির ফান্ডামেন্টালস, কোম্পানি ফান্ডামেন্টালি কতটা স্ট্রং। আর যখন আমরা একবারে শর্ট টার্ম ট্রেডিং এর কথা ভাববো, একবারে মেবি ইন্ট্রাডে বা 5-10 দিনের সুইং ট্রেডিং, সেখানে কিন্তু একটু ভালো কোম্পানি দেখতে হবে, কিন্তু কোম্পানি হাতি বানায় না ঘোড়া বানায় আমার দেখার দরকার নেই। আমি প্রাইস বুঝি, মানে টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে মেজর ডিফারেন্সটা, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস বলে এখন একটা স্টকের যেটা সিএমপি, মানে কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে সেটাই ওর সঠিক দাম, প্রাইস ইজ গড। টেকনিক্যাল ট্রেডার যারা তারা বলে প্রাইস মানে ভাও ভগবান, যে গুজরাটিতে একটা কথা আছে যে প্রাইস ওর যা চলছে সেটাই শেষ কথা। কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু তা বলে না। ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলে কোনো একটা স্টকের দাম যদি এখন 100 টাকা চলছে, যে আইদার ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলবে যে এ হয়তো ফেয়ারলি ভ্যালুড আছে, রাইটলি ভ্যালুড, অর এ একটু আন্ডার ভ্যালুড আছে, অর এ একটু ওভার ভ্যালুড আছে। সেটা ভ্যালুয়েশন চেক করে কিভাবে, আমরা ধরুন ধরে নিলাম টেকনিক্যাল আমি জানি না, বুঝি না, আমি কিন্তু যদি ইনভেস্টার হয় তাহলে ফান্ডামেন্টাল কিভাবে কোন প্রাইসে কিনবো সেটা আমরা ভ্যালুয়েশন দিয়ে চেক করতে পারি। সেগুলো আমি শেখাবো যখন আমি ফান্ডামেন্টালস পড়াবো, ঠিক আছে, বেসিক ফান্ডামেন্টালস যখন পড়াবো সেগুলো কিন্তু শেখাবো আমি। তো এখন আমরা বেসিক্যালি তার মানে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে কাজ করতে চাই। আমরা যেটা স্টার্ট করবো, আমাদের সব থেকে বেশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, কারণ এটা আমাদের ফার্দার কিন্তু বিরাট কাজে দেবে। শুধু সুইং ট্রেডিং ইন্ট্রাডে বলে নয়, আমাদের যে পরবর্তী যখন আমরা যদি অপশন ট্রেডিং এ ইন্টারেস্টেড হয়, এই অপশন ট্রেডিং এর জন্যও কিন্তু এই টেকনিক্যালস অলরেডি গুলে খেতে হবে আপনাকে। স্পট নিফটি, ব্যাংক নিফটি, এগুলো চার্ট রিড করা শিখতে হবে, কখন আহ, সেটা উঠবে কখন নামবে সেটা কিন্তু আগে সবসময় আইডেন্টিফাই করতে হবে।
তার জন্য তারপরে তো অপশনের আলাদা তো পার্ট আছে, ওয়াই দেখতে হবে আমাকে, আই ইমপ্লাইড ভোলাটিলিটি দেখতে হবে, স্ট্রাইক প্রাইস ইন দা মানি আউট অফ দা মানি, তারপরে অপশন গ্রিক্স বুঝতে হবে, থিটা ডেল্টা গামা, সেগুলো তো পরের কথা। কিন্তু তার আগে মেজরলি যেটা লাগবে সেটা টেকনিক্যাল, মানে আপনি যেখানেই কাজ করুন, ইনভেস্টমেন্ট, অপশন, কমোডিটি, আবার অনেকে কমোডিটিতে কাজ করে, যেমন এখন কমোডিটি সেক্টর খুব হাই আছে, গোল্ডের দাম আমরা দেখছেন কি বেড়েছে, গোল্ডের চার্ট আমি পারলে ক্লাসে দেখাবো আজকে যে কিভাবে কমোডিটি কিন্তু এবার আবার মানে গোল্ড কিন্তু বাড়ছে, মানে সেটা কিন্তু একটা মার্কেটের পক্ষে একটা নেগেটিভ সাইন কিন্তু। তো এই কমোডিটি হচ্ছে সন্ধ্যেবেলাতে ট্রেডিং হয়, মানে বিকেল থেকে, মানে যারা ধরুন অফিস করে আসে সারাদিন, ট্রেডিং করার টাইম পায় না, এদের কাছে এই কমোডিটি বা ফরেক্স বলে একটা বলা হয়, ফরেন এক্সচেঞ্জ, এগুলোতে কিন্তু আপনারা ট্রেডিং করতে পারেন। এগুলো কিন্তু দারুণ একটা ইনস্ট্রুমেন্ট এগুলো ট্রেড করার জন্য, ঠিক আছে। আচ্ছা আমাকে একটু বলুন তো, আমি এতক্ষণ যে এতক্ষণ বকলাম, তো এই এখন সাউন্ডটা ঠিক ছিল তো? দু একজন বললেই হবে, জাস্ট দু একজন আমাকে অ্যান্সার দিন, তাহলেই হবে। একদম পারফেক্ট আছে, তার মানে অনেকেই লিখছে একদম পারফেক্ট, তার মানে আমার সাউন্ড তো পারফেক্ট, এটা বোঝা যাচ্ছিল। যদি কারোর মনে হয় কেটে যাচ্ছে এখন, তাহলে আমি বলবো যে আপনার তাহলে নেটওয়ার্ক, আপনার প্রবলেম আছে, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, ধরুন আমার যদি এখন ক্লাসে একজন যদি বলে যে সাউন্ড পারফেক্ট আছে, তাহলে তো সেটা সাউন্ড ঠিক আছে, আর কাউকে ইয়ে করতে হবে না। 100% ওকে, ঠিক আছে। ওকে, তো আমার সাউন্ড, আচ্ছা এটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন যখন ক্লাসের রেকর্ডিংটা পাবেন, তখন আপনারা বুঝতে পারবেন আমার সাউন্ড কেটে যাচ্ছিল না কি হচ্ছিল, ওটাতে তো আর কিছু। আমার যদি সাউন্ড, যদি অরিজিনালি আমার সাউন্ড কেটে থাকে, তাহলে তো রেকর্ডিং এ আপনি সেটা দেখতে পাবেন, সেটা বুঝতে পারবেন রেকর্ডিং যখন পাবেন। তো যাই হোক, এই মাঝখানে আজকে ইলেকট্রিসিটি চলে গেছে, না হলে সাউন্ড কাটে না, আমি তো বললাম, দেখুন আমার এভরিডে রাতেই বলতে গেলে ক্লাস থাকে ওদের। আচ্ছা তাহলে আমি যেটা টেকনিক্যাল অ্যানালিসিস যেটা বলছি, সেটাই আমাদের তাহলে পড়তে হবে, এবং এটাই সব থেকে বেশি আমাদের শিখতে হবে। আমরা যে কোনো ট্রেডিং এ যাই, ইভেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস লাগবে, ঠিক আছে। তো এই টেকনিক্যাল অ্যানালিসিস একটা জিনিস আমরা শুনেছি, চার্ট, এই কথাটা শুনেছি, টেকনিক্যাল অ্যানালিসিস ইজ অল অ্যাবাউট চার্ট রিডিং। এই চার্ট বোঝার উপর নির্ভর করছে আপনি ঠিক টাইমে একটা ঠিক স্টককে পিক করবেন কি করবেন না, আবার ঠিক টাইমে আপনার প্রফিট বুক করতে পারবেন কি পারবেন না। এই এটাকে বলা হয় চার্ট। আর এই চার্ট বলে, বড় বড় প্রফেশনাল ট্রেডাররা এই চার্টের কথা শুনতে পায়, বা চার্ট বলছে যে সে কিন্তু, বা একটা কোনো স্টক বলুন বা ইন্ডেক্স, সে এবার ওপরে যাবে, সে রেডি হচ্ছে। তো এই চার্ট যদি গুলে খেয়ে নিন, তাহলে কিন্তু সেই আওয়াজটা আপনি শুনতে পারেন। চার্ট বলে, চার্ট কথা বলে নাকি, তো সেই কথা শুনতে হবে। সেটা কিন্তু একবারে পুরো একটা সাইকোলজিক্যাল লেভেল, না নর্মাল কোনো সাপোর্ট, রেজিস্ট্যান্স, ডিমান্ড জোন, এই জোন, ওগুলো তো সবাই বোঝে, ওগুলো নয়। এছাড়াও একটা, মানে আপনার ওই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটা ইন্দ্রিয় আছে না, সিক্স সেন্স, ওইটা দিয়ে আপনি ফিল করতে পারবেন। এটা দিনের পর দিন মার্কেটে না থাকলে, মার্কেটে না বসলে এটা হবে না। 2 মাস 3 মাসে এই জিনিস হবে না, সোজা কথা। তো যাই হোক, আমরা তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, যতটা তার কাছাকাছি যাওয়া সম্ভব হয়, ঠিক আছে, সেটা আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করব। 1 মিনিট দাঁড়ান, এখনো আবার কে আবার, এই আকাশ দত্তকে তো আমি বারবার ইয়ে করছি, অ্যাকসেপ্ট করছি, তারপর কি পালিয়ে যাচ্ছে কেন? ঠিক আছে। তো এবার দেখুন, এই চার্ট বেসিক্যালি দু রকমের হয়, একটাকে বলা হয় লাইন চার্ট, আর একটাকে বলা হয় ক্যান্ডেল স্টিক চার্ট। বেসিক্যালি এই ক্যান্ডেল স্টিক চার্ট নিয়ে আমরা কাজ করব। আরো অনেক রকম চার্ট হয়, রেঙ্গো ডেঙ্গো, বার চার্ট, সেগুলো আমাদের মাথা কামিয়ে কোনো লাভ নেই। আর লাইন চার্টটা ইনিশিয়ালি আমি দেখাবো, প্রথমে আমি লাইন চার্টটা একটু দেখাবো যে লাইন চার্টটা কেন লাইন চার্ট নয়, মানে আমরা লাইন চার্ট ইউজ করব না কেন। তো আমি আমার একবারে এবার ইয়েতে যাচ্ছি, মেন স্ক্রিনে যাচ্ছি আমি, ঠিক আছে। এটা আবার কোথা থেকে চলে এলো? তো এখানে কি দেখা যাচ্ছে যে আমি ইয়েটা খুলেছি, ট্রেডিং ভিউ খুলেছি, ট্রেডিং ভিউ দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। এবার দেখুন, এখানে ধরুন লেটস সে আমি এশিয়ান পেন্টস স্টকটার নাম দিচ্ছি। আহা,
তবে ওই একজন বললেন কে আজকে ওয়েদারের জন্য এটা হতে পারে, না হলে আমি বলছি তো এমনিতে তো এইসব কথা কাটাকাটি ব্যাপারটা। এই আগের দিনও আপনাদের ক্লাসটা মনে আছে? আগের দিন যে আমি জাস্ট আগের সপ্তাহেই বোধহয় যে ক্লাসটা নিলাম, বুধবার বোধহয়, তো সেখানে কিন্তু কোনো সমস্যা হয়নি। আজকে মেবি সেটা হতে পারে, না হলে এই ওয়াইফাই তো আপনাদের প্রবলেম দেয় না। দেখুন এশিয়ান পেন্টস এর চার্ট আমি যেটা খুলেছি, এবং এখানে যেটা আমি করেছি সেটা হচ্ছে এখানে একটা লাইন চার্ট খুলেছি। এটা হচ্ছে লাইন চার্ট। এবার লাইন চার্ট আমাকে কি দেখায় একটু মন দিয়ে শুনবেন। এই লাইন চার্ট আমাকে যেটা দেখায় সেটা হচ্ছে এখানে হচ্ছে ডেলি, এটাকে টাইম ফ্রেম বলা হয়। এই যে ওপরের জায়গাটা দেখছেন, আমরা টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু সব এই ট্রেডিং ভিউ থেকে খুলবো, সব ট্রেডিং ভিউ থেকে। কি করে ট্রেডিং ভিউ খুলবো না খুলবো সেটা নয় পরের দিন আমি দেখিয়ে দেবো, সাইন ইন করে কি করে অ্যানালিসিস করব সেটা নয় পরের দিন আমি দেখিয়ে দেবো। ও এখনো অ্যাডমিট করতে চাইছে। তো এবার দেখুন তো এখানে এই লাইন চার্ট বেসিক্যালি যে ওপরটা বললাম এটাকে টাইম ফ্রেম বলা হয়। এখানে ডেলি টাইম ফ্রেম করা হয়েছে। ডেলি টাইম ফ্রেম মানে হচ্ছে ডেলি ক্লোজিং দিয়ে দেখা হবে, মানে একদিনের পুরো আর কি। ঠিক আছে, মার্কেট আমরা সবাই জানি যে মার্কেট সকাল 9টা 15 থেকে খোলে এবং সেটা চলে 3টে 30 অব্দি। সেটা চলে কিন্তু 3টে 30 অব্দি। তো এই মার্কেট টাইমে একটা ক্লোজিং প্রাইস হয়, ক্লোজিং প্রাইস বলা হয়, যেটা 3টে 30-এই একমাত্র হয়। যে একটা ডেলি ক্যান্ডেলের ক্ষেত্রে আমি যদি ক্যান্ডেলের কথা বলি, যদি এখনো ক্যান্ডেল আসেনি আমি, মানে ডেলি যে ক্লোজিংটা হবে সেইটা দিয়ে এই লাইন চার্ট তৈরি হয়, সেইটা দিয়ে এই লাইন চার্ট তৈরি হয়। যে এখানে যদি আমি টাইম ফ্রেমটা ডেলি করে রাখি, তো ডেলি টাইম ফ্রেম করে রাখি, তো কিরকম জিনিসটা আমরা গ্রাফ করেছি মাধ্যমিকের সময় ক্লাস 10-এ পড়তে। কি হতো, ওখানে এক্স আর ওয়াই দুটো অ্যাক্সিস থাকতো, সেখানে 3টে 3টে করে ভ্যালু নিতাম, নিয়ে ওখানে একটা স্ট্রেট লাইন হতো, মনে আছে গ্রাফে? এইরকম 3টে করে লাইন এরকম ডট করে এরকম করে যোগ করে দিতাম, এরকম করে গ্রাফ করতে হতো। আবার যদি ওদিক থেকে 3টে হয় এরকম করে 3টে ডেটা নিয়ে। এবার এখানে লাইন চার্টের ক্ষেত্রে কি নেওয়া হবে, লাইন চার্টের ক্ষেত্রে যে ডেটাটা নেওয়া হয় সেটা হচ্ছে এভরি ডে এর ক্লোজিং প্রাইস। কি নেওয়া হবে, এভরি ডে এর ক্লোজিং প্রাইস। ওই 3টে 30-এর সময় কোনো একটা স্টক, ধরুন লেটস সে এশিয়ান পেন্টস, এশিয়ান পেন্টস প্রত্যেক দিন ধরুন যতদিন, ধরুন এখান থেকে যতটা আমি এই চার্টটাই দেখছি, মানে আগস্ট মাস থেকে, আগস্ট মাস থেকে যতটা সময় চার্টটা আমি দেখছি, সেখান থেকে স্টিল লাস্ট ফ্রাইডে ক্লোজিং হয়েছে, প্রত্যেক দিন ক্লোজিং প্রাইসকে তার টাইমের রেসপেক্টে যদি প্লট করা হয়, তার গ্রাফটা এরকম হবে। তার গ্রাফটা কিরকম হবে, তার গ্রাফটা এরকম হবে। দিস ইজ কল্ড লাইন চার্ট। এটাকে বলা হয় লাইন চার্ট। একটা লাইন চার্টের মাধ্যমে আমরা কিন্তু একটা স্টক লং টার্মে কি করেছে সেটা সুন্দর কিন্তু আমরা দেখতে পারি। দেখুন এশিয়ান পেন্টস কিন্তু স্টিল নাও আজও সেই 2009 সাল থেকে আজও কিন্তু আপ ট্রেন্ডে আছে। আপনারা যদি আরো পিছিয়ে পিছিয়ে আপনাদের নিয়ে গিয়ে দেখায়, এশিয়ান পেন্টস কিন্তু স্টিল নাও এখনো পর্যন্ত একটা আপ ট্রেন্ডিং স্টক। এবার ব্যাপারটা হচ্ছে আমার তো আর ও আপ ট্রেন্ডিং স্টক বলে তো আর আমার এইখানে কিনে রেখে আমি তো বসে থাকবো না। আমি তো মেনলি টেকনিক্যালসে এসছি, মানে আমাকে শর্ট টার্ম ট্রেডিং করতে হবে। আমাকে অপরচুনিটি দেখতে হবে যে এই রকম জায়গায় কি এমন প্রাইস অ্যাকশন হয়েছিল, এখানটায় যদি আমি বাই করতে পারতাম, এখানটায় যদি আমি সেল করে দিতে পারতাম, আবার এখানটায় যদি বাই করে আবার এখানটায় সেল করতে পারতাম, এখানটায় বাই করে এখানটায় যদি সেল করে দিতে পারতাম, আবার যদি এখানটায় নিতে পারতাম, তাহলে সেই জিনিসগুলো আমরা কিন্তু শিখবো। এবার লাইন চার্টে তো খুব সুন্দর তার হিস্ট্রিটা দেখাচ্ছে, কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে এখানটা, এই যে এখানটায় এশিয়ান পেন্টস কি করবে, এই যে দেখুন আর লাস্ট এই যে ক্লোজিংটা হয়েছে এইখানটায় এশিয়ান পেন্টস কি নিচে যাবে না এখান থেকে উপরে যাবে, সেটা আমি কি করে বুঝবো? এই তো ওরকমই তো একটা জায়গা হয়েছিল এই জায়গাটা, এইখানটা এই যে ওঠার মতো দিয়েছিল, উঠেছিল, তারপর পড়ে গেছে। দেখুন লাইন চার্টে যেটা সমস্যা, লাইন চার্টের যেটা ড্রব্যাক, লাইন চার্ট অনলি ক্লোজিং প্রাইস নিয়ে তৈরি হয়। লাইন চার্ট অনলি ক্লোজিং প্রাইস নিয়ে তৈরি হয়, মানে একটা ডেটা পাওয়া যায় এখান থেকে। আমি কি বলেছি, আমাকে অ্যানালিসিস করতে গেলে আমাকে কিন্তু একাধিক ডেটা পয়েন্ট নিতে হবে, একাধিক ডেটা দেখতে হবে। লাইন চার্ট যেটা
করে একটা মাত্র ডেটা নিয়ে কাজ করে। এইটাই হচ্ছে লাইন চার্ট। যে এখান থেকে এশিয়ান পেন্টস পড়বে না উঠবে, এটা কিন্তু লাইন চার্টে আমার কাছে বোঝা সম্ভব নয়। লাইন চার্টে বোঝা সম্ভব নয়। মানে জিনিসটা ধরুন কিরকম হয়, আমি যদি কথা বলি, ধরুন এটা মার্চ মাস চলছে, ঠিক আছে? ধরুন এই দেখুন মার্চ মাস এইখান থেকে মোটামুটি স্টার্ট হয়েছে। কিভাবে করে, ধরুন একটা যে কোনো স্টকের ক্ষেত্রে, এশিয়ান পেন্টস বাদ দিন, ধরুন মার্চ মাস লাইন চার্টে কিভাবে হয় জাস্ট একবার আপনাদের ইন্টারেস্টের জন্য আমি বলে দিচ্ছি। এখানে দেখুন দুটো এর অ্যাক্সিস আছে, আমি সেই এক্স অ্যাক্সিস এখানে এক্স অ্যাক্সিস বরাবর কি প্লট হয়, টাইম টাইম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি প্লট হয়, প্রাইস। খুব সিম্পল, যত প্রাইস এইদিকে উঠবে তত প্রাইস বাড়বে, যত নামবে প্রাইস, আর যত এই দিকে যাবে তত টাইম বাড়বে। এইটা হচ্ছে লাইন চার্ট। এবার ধরুন মার্চ মাসে কোনো একটা এক্স নামক একটা স্টকের আমি একটা ডেটা কালেক্ট করছি। কি, মার্চ মাস 1 তারিখ একটা স্টকের দাম হচ্ছে 100 টাকা, 2 তারিখ ধরুন 101 টাকা, 3 তারিখ গেল 103 টাকা, 4 তারিখ গেল 102 টাকা, 5 তারিখ গেল 104 টাকা। এইভাবে করতে করতে ধরুন মাসের লাস্ট দিন, ধরুন 30শে মার্চ, 31শে মার্চ হয়ে গেছে, 31শে মার্চ ধরুন প্রাইসটা গেল 115 টাকা। এগুলো কিন্তু সব ক্লোজিং প্রাইস বলছি, মানে ওই দিনের ওই 3:30টার প্রাইসটা, এইটা সব কটা ক্লোজিং। এবার আমি কি করব, আমি এরকম একটা গ্রাফ করব, আমার এই দিক বরাবর কি টাইম প্লট হবে, আর এই দিক বরাবর কি প্লট হবে, আমার প্রাইস প্লট হবে। এবার আমি লিখে দিলাম 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, এরকম করতে করতে ধরুন এটা 31 তারিখ। আর এই দিক বরাবর 100 টাকা, 101 টাকা, 102 টাকা, 103 টাকা, 104 টাকা, 5 টাকা করতে করতে এখানে ধরুন 115 টাকা। এইভাবে জিনিসটা হয়। 1 তারিখে 100 টাকা প্রাইসটা ছিল, মানে এখানে ডট হয়ে যাবে। 2 তারিখে কত ছিল, 2 তারিখে 102 টাকা, এখানে ডট হয়ে যাবে। 3 তারিখে কত ছিল, 103 টাকা আর একটু উপরে। আবার 4 তারিখে কত ছিল, এইটা 4 তারিখ, 4 তারিখে আবার ছিল হচ্ছে আমাদের 102 টাকা, মানে এখানে। তার মানে কি, এইভাবে গ্রাফটা হবে আস্তে আস্তে নিয়ে আলটিমেটলি কি না, এই 31 তারিখে দেখা যাবে ধরুন এরকম করে উঠতে উঠতে আবার এরকম হয়ে গেছে, মানে 115 টাকা, 31 তারিখে 115 টাকা আছে। এইভাবে লাইন চার্ট প্লট হয়, এইভাবে লাইন চার্ট। এবার যেটা বললাম, লাইন চার্টে অনলি ক্লোজিং প্রাইস নেওয়া হয়, ক্যান্ডেলের মানে অ্যাকচুয়ালি প্রাইস ক্লোজিং হচ্ছে 3:30-এ যা হচ্ছে, সেই হিসাবে এই লাইন চার্ট প্লট হয়। এইভাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই ডেটাটা থেকে আমার একটা মাত্র ডেটা থেকে আমি কিন্তু ফার্দার ডেটা কিন্তু পাচ্ছি না, যে তারপর কি হতে পারে, 115তে আজকে এসছে, এরপরে 115 থেকে বেশি যাবে না কম যাবে, সেই ডেটাটা কিন্তু আমি অ্যানালিসিস করতে পারছি না। ঠিক আছে, এবার দেখুন, এটা গেল আমাদের, এগুলো জাস্ট আমি বলার জন্য বললাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয় খুব একটা। এবার আমরা সেই জন্য যে চার্টে কনভার্ট করব সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। আমরা যে চার্টে যাব সেই চার্টটাকে বলা হয় ক্যান্ডেলস্টিক চার্ট। আবার আমি হোয়াইট বোর্ডে যাব, ঠিক আছে? এবার একটা কথা হচ্ছে, আমার কথাটা হচ্ছে যে স্টকের প্রাইস এত বাড়া ওঠা কমে কেন? ইভেন একটা দিনের মধ্যে আমি দেখছি, একটা দিনেরও যদি গ্রাফ দেখি, যে দেখুন এখানটায় দেখুন এশিয়ান পেন্টস এরও যদি দেখি, যে কখনো উঠছে কখনো নামছে, উঠছে নামছে, এরকম করছে, মানে এক জায়গায় দাঁড়াচ্ছে না কেন? একটা স্টক প্রাইস এক জায়গায় দাঁড়াচ্ছে না কেন? এটার প্রবলেমটা কোথায় হচ্ছে, যে আমাদের তো জিনিসের দাম বাড়া কমা করে, কিন্তু আপনি আজকে একটা সাবান কিনে নিয়ে এলেন 30 টাকায়, কাল হয়ে গেল 25 টাকায়, পরশু হয়ে গেল 30 টাকা, তারপরের দিন 40 টাকা, এটা নিশ্চয়ই হবে না ওখানে। একটা সার্টেন একটা টাইমের পর হয়তো একটু একটু করে বাড়ে, সেটা বাড়ে, জেনারেলি কমে না, জিনিসের দামটা বাড়ে। আবার অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে জিনিসের দাম আবার কমেও, কিন্তু সেটা তো একটা টাইম। কিন্তু একটা স্টক কিন্তু সবসময় এত লাফাঝাপা করে কেন? তো সেই লাফাঝাপার টাইমটা বা কারণটা, সেটা হচ্ছে জাস্ট ফর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এটা হচ্ছে জাস্ট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। জিনিসটা আমরা নর্মালি বুঝি যে ডিমান্ড সাপ্লাই জিনিসটা কি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যে আমাদের কোনো একটা জিনিসের যদি ডিমান্ড খুব বেড়ে যায়, সাপ্লাই যদি অতটা না থাকে, তাহলে সেই জিনিসের দাম বাড়বে। আবার কোনো একটা জিনিসের যদি সাপ্লাই খুব বেশি বেড়ে যায়, ডিমান্ড যদি অত না থাকে, তাহলে সেই তার দাম পড়বে। তাহলে একটা স্টকের ক্ষেত্রেও তাই।
এবার স্টকের ক্ষেত্রে দিনের দিনে প্রত্যেক মুহূর্তে এত বায়ার সেলার থাকে, সেই জন্য এত বেশি ডিমান্ড সাপ্লাই মুহূর্তের মধ্যে তৈরি হয়, মুহূর্তের মধ্যে তৈরি হয়। এই তার জন্য স্টক কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, স্টক কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। বুঝতে পেরেছেন? বাইং সেলিং, বাইং সেলিং, এই জিনিস চলতেই থাকে। এবার যত বেশি ডিমান্ড বাড়বে কোনো একটা স্টকের ক্ষেত্রে, যত বেশি ডিমান্ড বাড়বে সে তত বেশি ওপরে যাবে। তার সাপ্লাই রেসপেক্টে তার ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে সে ওপরে যাবে। আবার ঠিক উল্টোটা, খুব বেশি যদি সাপ্লাই চলে আসে এবং সেক্ষেত্রে ডিমান্ড যদি অত না থাকে তাহলে কিন্তু সেই স্টক প্রাইস পড়ে যাবে। এখানে কোনো আলাদা থিওরি নেই, সেম জিনিস হয় এখানে, সেম জিনিস হয়। ঠিক আছে, পরবর্তীকালে যেটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে যে জিনিসটা শিখবো। বুঝতে পেরেছেন তো? তো এটা গেল। তো এইটা হচ্ছে মেন কারণ যে একটা স্টক প্রাইসের ওঠানামা, বিভিন্ন ধরুন বিভিন্ন ওপরের প্রাইসে যদি বায়ার রেডি থাকে, সেই নিলামে হয় না, বিভিন্ন উপরে প্রাইসে বায়ার রেডি আছে, তাহলে তো এমনি জিনিসের দাম বাড়বে। অনেকে প্রশ্ন হয় যে বাইং করছে মানে কেউ তো সেলিং করছে, কেউ সেলিং করছে মানে কেউ বাইং করছে, তাহলে স্টক প্রাইসের দাম ওঠানামা করছে কেন? ওই অকশনের মতো ব্যাপারটা হয়। আমার যদি ওপরের প্রত্যেকটি প্রাইসে বায়ার নেবার জন্য বসে আছে, মানে ডিমান্ড অলরেডি বাড়ছে, তাহলে জিনিসের দাম বাড়বে। আর ঠিক উল্টোটা, প্রত্যেকটা নিচের লেভেলে সেই সিঁড়ির মতো একটা ব্যাপার, সিঁড়ি থেকে উঠছেন আর সিঁড়ি দিয়ে নামছেন, সিঁড়ি দিয়ে উঠছেন মানে প্রত্যেকটি লেভেলে আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য কেউ বসে আছে, আর আবার যখন নামছেন প্রত্যেকটা লেভেলে আপনাকে কিছু দেওয়ার জন্য বসে আছে, অনেকটা এরকম টাইপের বিষয়টা আর কি। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি বিষয়টা কিন্তু ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করছে। আর আলটিমেটলি বায়ার আর সেলার কোন জায়গায় কিরকম বায়ার আছে আর কিরকম সেলার, বায়ার হেভি হচ্ছে সেলারদের ওপর না সেলার হেভি হচ্ছে বায়ারদের ওপর, কারণ একটা বোঝা যাচ্ছে একটা প্রাইসকে বায়ার তোলে আর একটা প্রাইসকে সেলার ফেলে। এবার যখন তোলে তখন কি সেলিং হয় না? অবশ্যই সেলিং হয়, কিন্তু সেখানে বাইং এর ইয়েটা বেশি থাকে, ওই যে বললাম প্রত্যেক লেভেলে বাইং। আর যখন পরে তখন সেলিং মানে সেলার হেভি হয়ে যায়। এটা হচ্ছে নর্মাল একটা কনসেপ্ট। ঠিক আছে, এইবার আমি আসছি ক্যান্ডেল স্টিকে। ক্যান্ডেল স্টিক কি জিনিস? ধরুন আমি এবার একটু ভালো করে একটা ছবি আপনাদের দেখাই, আঁকার চেষ্টা করি ছবিটা। আগে ছবিটা এঁকে নিই, তারপর দেখাচ্ছি। হুম, সরি। তো আবার এখনো অ্যাডমিট করতে হবে, বুঝছো? এই জিনিসকে বলা হয় ক্যান্ডেল স্টিক। এই জিনিসকে কি বলা হয়? ক্যান্ডেল স্টিক। আমাদের যেহেতু ওখানে আমরা লাইন চার্টে একটা প্রবলেম, আমরা ড্রব্যাক দেখলাম, আমরা ডেটা কিন্তু খুব একটা বেশি পাচ্ছি না, একে বলা হয় ক্যান্ডেল স্টিক। কি ক্যান্ডেল স্টিক? এগুলো অ্যাকচুয়ালি মানে জাপানে আবিষ্কৃত। ঠিক আছে, ওই জন্য যা যা এর পরবর্তী নাম পাবো সেই জিনিসগুলো আমরা সব কিন্তু এগুলো জাপান থেকে আবিষ্কার হয়েছে। তো এই ক্যান্ডেল স্টিক অনেকটা মোমবাতির মতো দেখতে। ক্যান্ডেল স্টিক আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু অনেকটা মোমবাতির মতো দেখতে, তাই এর নাম হচ্ছে ক্যান্ডেল স্টিক। এবার কি, এই মাঝের পার্টটাকে কি বলা হয়? এর মাঝের পার্টটাকে বলা হয় বডি অফ দ্য ক্যান্ডেল। বডি অফ দ্য ক্যান্ডেল, ফর দিস সেম বডি অফ দ্য ক্যান্ডেল। আর এই যে এই জিনিসটাকে, এই দুটোর ক্ষেত্রে এই জিনিসটাকে বলা হয় আপার শ্যাডো। কি বলা হয়? আপার শ্যাডো, বা উইক্সও বলে, আপার উইক্সও বলা হয়। ঠিক আছে, আর এই নিচের পার্টটাকে বলা হয় লোয়ার শ্যাডো। কি বলা হয়? লোয়ার শ্যাডো। ওকে,
আপার শ্যাডো, লোয়ার শ্যাডো, আর এই মাঝের পার্টটা, এটাই হচ্ছে বডি। মাঝের পার্টটা বডি অফ দ্য ক্যান্ডেল। একবারে টপের যে প্রাইসটা আছে, দেখুন ভার্টিক্যালি প্লট হচ্ছে কিন্তু এগুলো। ভার্টিক্যালি কি বলেছিলাম, প্রাইস প্লট হয়। ভার্টিক্যালি মানে এইটা হচ্ছে সব থেকে হাই প্রাইস, আর এইটা হচ্ছে সব থেকে লো প্রাইস। এটাও এর ক্ষেত্রে লো প্রাইস, আর এটা এর ক্ষেত্রে হাই প্রাইস। একটা ও এইচ এল সি বলে একটা কনসেপ্ট আছে, ও এইচ এল সি। এবার হচ্ছে ওপেন আর ক্লোজ, এই দুটোর উপর পার্থক্য। ওপেন মানে ধরুন একটা যদি ডেলি ক্যান্ডেল বলি, সকালে 9টা 15তেই ওটা ওপেন, আর 3টে 30-এ যেটা হয় সেটা হচ্ছে ক্লোজিং প্রাইস হয়। যদি আমি একটা ডেলি ক্যান্ডেলের ক্ষেত্রে বলি, ডেলি, সেগুলো ডেলি ক্যান্ডেল কি তার কম টাইম ফ্রেমে সেটা কি বেশি যে চেঞ্জ হয়, সেগুলো সব পরে ডিটেলসে আমি আসবো। গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন হয় বডির নিচে, ক্লোজিং হয় বডির ওপরে। রেডের ক্ষেত্রে কি হয়, ওপেন হয় বডির ওপরে, ক্লোজিং হয় বডির নিচে। মানে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে এটাই হয়, বায়াররা প্রাইসটাকে ওপেন করিয়েছে এখানে এই প্রাইসে, নিয়ে আলটিমেটলি ক্লোজ করিয়েছে ওপরে নিয়ে গিয়ে। মানে বুল রান চলেছে সেখানে, সেখান থেকে বুলিশ কথাটা এসছে, স্টক প্রাইস ওপরে গিয়ে ক্লোজ করেছে। আর রেডের ক্ষেত্রে কি, ওপেন হয়েছে ওপরে, ক্লোজ করিয়েছে নিচে। সেটা কারা করিয়েছে, তার মানে সেলাররা করিয়েছে। সেলারদের পাওয়ার এখানে বেশি ছিল, সেলাররা ডোমিনেট করেছে পুরো ক্যান্ডেলটা জুড়ে। আর এখানে কারা ডোমিনেট করেছে, এখানে বায়াররা ডোমিনেট করেছে। দিস ইজ দ্য মেজর ডিফারেন্স। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন হয় নিচে, ক্লোজ হয় ওপরে। রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন হয় ওপরে, ক্লোজিং হয় নিচে। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে ক্লোজিং প্রাইস ইজ গ্রেটার দেন ওপেন প্রাইস, আর রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ক্লোজিং প্রাইস ইজ লেস দেন ওপেন প্রাইস। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। বুলিশ, বিয়ারিশ। এবার যদি ফার্স্ট যে ক্যান্ডেলটা দিয়েছি, আর এটা ধরুন সেকেন্ড ক্যান্ডেলটা, ফার্স্ট ক্যান্ডেলটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। কি বলা হয়, বুলিশ ক্যান্ডেল। যখন তার ওপেন নিচে, ক্লোজিং ওপরে, হাই লো সেম জায়গা, মানে দিনের সব থেকে হাই যেখানে গেছিল প্রাইসটা, আর দিনের সব থেকে লো যেখানে গেছিল সেটা হচ্ছে হাই লো। আর এইটাকে বলা হয়, 2 নম্বরটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। কি বলা হয়, বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল। এবার নাম এরকম কেন, এটার একটা গল্প আছে তৈরি। যে এরকম বলা হয় যে বুল মানে ষাঁড়, ষাঁড় যখন গোতায় তখন ওপরের দিকে তুলে দেয়, তাই এটা বুল। আর বিয়ার মানে হচ্ছে ভাল্লুক, ভাল্লুক ওর পাঞ্জা বা থাবা দিয়ে যখন মারে তখন নিচে ফেলে দেয়, মেরে মানে ওপর থেকে নিচে ফেলে দেয়। তাই এই বিয়ার কনসেপ্ট, বিয়ারিশ, সেখান থেকে বুলিশ আর বিয়ারিশ কনসেপ্টটা এসছে। ঠিক আছে, সেখান থেকে বুলিশ আর বিয়ারিশ কনসেপ্টটা এসছে। আমরা বুল ফাইটিং দেখেছি, স্পেনে খুব বিখ্যাত আছে। যে তাহলে অ্যাডমিট করে, আরে ডিসেবল তো ওখানে করেছিলাম, এখান থেকে কোথাও ডিসেবল করা যায় সেটা কি জানা আছে? আমি প্রথম যখন মিটিংটা ফিক্সড করছিলাম তখন কিন্তু আমি ডিসেবল করে দিয়েছিলাম ওটাকে, বা ওয়েটিং রুম সেটা করে দিয়েছিলাম। আমি জানি না এখান থেকে তারপরে কোথা থেকে করা যায়। এনিওয়ে, তো এই হচ্ছে কনসেপ্ট। তো মোটামুটি এই যেটুকু বললাম সেই জিনিসটা কি বোঝা গেল? যতটুকু বোঝালাম, বা এই ক্যান্ডেল স্টিক যেটুকু বললাম, দেখুন এই ক্যান্ডেল স্টিক নিয়ে আমাদের এবার পড়ে থাকতে হবে, কিন্তু শুধু এই চলবে, চার্ট, ক্যান্ডেল স্টিক, এই জিনিসই চলবে। এবার এই ক্যান্ডেল স্টিক গুলো আলাদা আলাদা ভাবে আমাদের বুঝতে হবে জিনিসগুলো। ঠিক আছে, যে কি ক্যান্ডেল স্টিকের কি ফরমেশন হলে আমার ডিসিশন কি, বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তো দেখুন, তাহলে এইটা মোটামুটি আমরা একটা জিনিস বুঝলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আপস ডাউনের ব্যাপারটা দাদা আপনি খুব ভালো বোঝান। আচ্ছা, এবার আপস ডাউনের ব্যাপারটা যদি আমি ছোট্ট করে একটা গল্প বলি, যে এই যে ডিমান্ড সাপ্লাই যে ব্যাপারটা হচ্ছিল, এটা আমি ক্লাস অ্যাকচুয়ালি বলি। যে ধরুন একজন মাছ বিক্রেতা, ধরুন এই লাস্ট যে বর্ষাকাল গেছিল, আমি ওই ইয়েতে ছিলাম আর কি, ওই উত্তর 24 পরগনার ওদিকে ছিলাম।
তো ওখানে দেখছিলাম বাজারে এত ইলিশ অ্যাভেলেবেল, তো ওরকম ধরুন কথার কথা ধরুন আমি ধরুন মাছ ব্যবসায়ী একটা, ওসব এইসব স্টক মার্কেট ট্রেডিং এসব কিছু করি না, পড়াই টড়াই না, আমি মাছ বিক্রেতা ধরুন। তো আমি ইলিশ মাছই মেনলি বিক্রি করছি, এখন ইলিশের সিজন চলছে, এবং আমি মোটামুটি ওই ধরুন 50 কেজি মতো মাছ নিয়ে বসি, এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কুইক বিক্রি হয়ে যায় বাজারে, এবং মোটামুটি ধরুন এখন 700 টাকা পার কেজি, মানে আমি যে সময়ের কথা বলছি সেটা 700 টাকা পার কেজিতে মোটামুটি চলে, 700, 750, 800 এই আর কি। এবার এমন একটা টাইম হলো যে আমি দেখছি আমি আনছি আর 2-3 ঘন্টার মধ্যে মাছ তো হাপিস হয়ে যাচ্ছে, বিশাল ডিমান্ড, আমার তো সাপ্লাই কম তার থেকে দেখছি। ওই জন্য আমি এখন বেশ 800 টাকাতেও মাঝে 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 বিক্রি করে দিচ্ছি, শেষের দিকে নেবে তো নাও, তাতেও বিক্রি হয়ে যাচ্ছে, মানে প্রাইস বাড়াতে পারছি আমি। এবার আমি বললাম যে এটা আমি ভালো করি তো, আমার তো ভালোই প্রফিট হচ্ছে, আমি বাবা 100 কেজি মাছ নিয়ে আসি, নিয়ে ওরকম করে আমি একদিন করলাম, ঠিক করলাম যে পরের দিন থেকে আমি মোটামুটি এবার 100 কেজি মাছ নিয়ে বসবো। এবার সেই একটা পার্টিকুলার দিন এলো, ধরুন আমি 100 কেজি মাছ নিয়ে বসেছি, ধরুন সকাল সকাল, মাছের বাজার তো সকাল সকাল খুলে যায়, আবার দুপুরের মধ্যে শেষ হয়ে যায়, আপনি 2টোর সময় গেলে মাছ পাবেন না, কিন্তু ওটাও তো বাজার আমাদের স্টক মার্কেটের মতো। তো ওখানে কি হলো যে 100 কেজি এবার আমি মাছ নিয়ে বসেছি, যে এবার সাপ্লাই ছিল না, এবার দেখ কেমন সাপ্লাই এনেছি। ঘটনাক্রমে সেই দিন ওই সকাল 7টার পর থেকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, বিশাল বৃষ্টি শুরু হয়ে গেল। এবার কি হলো, অটোমেটিকলি বাজারে লোক আসছে না, 9টা বেজে গেছে, বিশাল বৃষ্টি চলছে, বাজারে লোক নেই, ওর দোকানের সামনে 3-4 জন লোক দাঁড়িয়ে আছে, ভিড় করেছে, ছাতা ফাতা নিয়ে কোনো রকমে এসছে ইলিশ মাছ খেতে হবে আর কি। ওর মাছের দাম 800 টাকায়, ও ভেবেছিল যে ও যখন শুরু করবে যে 800 টাকা থেকে শুরু করবো আমি, তারপর হয়তো আরো বাড়াবো, আমার ডিমান্ড তো বাড়বেই আমি জানি, 800 টাকা থেকে। সেই মাছ লোক না থাকার কারণে, বা আরো যে 5-10টা লোক এলো ছাতা মাথায় নিয়ে, তারা ওই 800 টাকা শুনে ধর, নেবই না তোমার মাছ, 800 টাকা কেজি দাম মাছ খাবো। ও বেটা দেখছে আমি 100 কেজি মাছ নিয়ে বসে আছি, এ তো কিছুই বিক্রি হচ্ছে না, ও টুকটুক করে মাছের দামটা কমাতে শুরু করে দিল। এবং একটা টাইমে দেখা গেল 10টা অবধি ওর ওই হার্ডলি গোটা 20টা লোক হয়েছে, একটা টাইমে ওকে 400 টাকা পার কেজি এত লো রেটে মাছ বিক্রি করতে হলো, যেখানে ও ভেবেছিল ওপেনিং এ 800 টাকা পার কেজিতে স্টার্ট করেছিল, সেখানে একটা টাইম এমন নামলো যে ওকে 400 টাকা কেজি মাছে বিক্রি করতে হলো। এরপরে কি হলো, আফটার 10 AM, সকাল 10টার পর বৃষ্টিটা একটু ধরতে শুরু করলো, বৃষ্টিটা ধরতে শুরু করলো, এবার মাছ বাজারে বা লোক ভিড় বাড়তে শুরু করলো, বাড়ছে বাড়ছে, ওর দোকানে বাড়ছে ভিড়, ওর মাছ তখনও হয়তো প্রচুর পড়ে আছে, 80 কেজির ওপর মাছ পড়ে আছে তখনও, ঠিক আছে, সাপ্লাই যথেষ্ট আছে। এই সময় আবার কে ফোন করছে, সাপ্লাই আছে যথেষ্ট। এইবার ও দেখলো এইবার তো লোক আসতে শুরু করেছে, এবার ব্যাটার দামটা বাড়াতে শুরু করলো, 400 থেকে 500 করলো, 500 থেকে 600 করলো, দেখছে তাতেও দেদার বিক্রি হচ্ছে, আর মাছের সাপ্লাই এবার আস্তে আস্তে কমতে শুরু করছে, সাপ্লাই কমতে শুরু করছে, ডিমান্ড বাড়তে শুরু করছে। এবং একটা টাইম দেখা গেল এমন ডিমান্ড এলো, ও 1000 টাকা পার কেজিতে মাছ বিক্রি করতে শুরু করলো, এবং দেখা গেছে তখন হচ্ছে গোটা ওই 20 কেজি মাছ পড়ে আছে, আর লোক দাঁড়িয়ে আছে 40 জন ওই মাছ নেওয়ার জন্য, মানে হিউজ ডিমান্ড, সাপ্লাই কমে গেছে, ও মাছের দাম 1200 টাকা পার কেজি করে দিল। এটাই হচ্ছে সেই দিনের সব থেকে হাই, তাতেও বিক্রি হলো মাছ। লাস্টে যখন ওর 5 কেজি মাছ পড়ে আছে, ওই 2-3 জন দাঁড়িয়ে ছিল, তাদেরকে একটু কমে ওই 900 টাকা পার কেজিতে মাছটা বিক্রি করে কমপ্লিট করে দিল ব্যবসা, ওপেন, এই ক্লোজ। তাহলে আমি কি কি ডেটা পেলাম এখান থেকে, 800 টাকা এটা ওপেন প্রাইস, হাই গেছিল 1200 টাকা, আর আমার লো গেছিল 400 টাকা, এটা লো প্রাইস, আর ক্লোজ হলো 900 টাকায়। তাহলে আমি কটা ডেটা পেলাম, 4টে ডেটা পেলাম। লাইন চার্টে আমি কটা ডেটা পাচ্ছিলাম, একটা ডেটা, শুধুমাত্র ক্লোজিং প্রাইস। তাহলে এই 4টে ডেটা আমাকে আগামী দিনে মাছের দাম কি হতে পারে, বা ওই লোকটার কাছে ও আর কত মাছ আনবে
কি করবে, মাছের দাম কত রাখবে সেটা ওকে সাহায্য করতে পারে সেটা। বা অ্যাজ এ কাস্টমার আপনি যদি বাজারে গিয়ে ভাবেন যে মাছের দাম কালকে কত হতে পারে, আপনি 4টে ডেটা পয়েন্ট থেকে একটা আন্দাজ করতে পারেন। বৃষ্টি, বর্ষাকাল, আবারও কালকে বৃষ্টি হতে পারে। তো এই যে 4টে ডেটা পেলাম, এই হিসাবেই কিন্তু আমি না বললেও পারতাম এই গল্পটা। এইভাবেই কিন্তু একটা স্টক প্রাইস সারাদিনে ওঠানামা করে, একটা স্টক প্রাইস এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। এটাকেই বলা হয় বেসিক্যালি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এটাকেই বলা হয় বেসিক্যালি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ঠিক আছে, দারুণ, সত্যি আপনি সুন্দর শেখান, এক্সেলেন্ট এক্সাম্পল। আচ্ছা, এখানে হাসির কি এক্সাম্পল, সায়ন্তনী দাস হাসির কি এক্সপ্রেশন হলো আমি বুঝতে পারলাম না, ওটা এত হাসি পাচ্ছে কেন ক্লাসে, আমি কিছু জিজ্ঞেস করবো? আহ, আচ্ছা, তো মোটামুটি যেটুকু বোঝালাম আশা করি বোঝাতে পারলাম। 8টা 10 বেজে গেছে, আমার গলা তো শুকিয়ে গেছে, আমাকে তো একটু চা খেতে হবে। আপনাদের যাদের যাদের চা খাওয়া বা অন্য যা খাওয়ার দরকার আপনারা খেয়ে আসতে পারেন। 8টা 10 বাজছে, আমি 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। আমি 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, তারপর আমরা ক্যান্ডেল স্টিকে কিন্তু ডিটেলসে ঢুকে যাব। ঠিক আছে, আমি মোটামুটি ধরুন 8টা 19 ধরে নিন, 19 থেকে ক্লাস আবার স্টার্ট করছি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ব্রেক দিচ্ছি একটা, ব্রেক নিয়ে আসছি, রিয়েলি ইমপ্রেসড। ওটা ভুল করে চলে গেছে, অসাধারণ দাদা। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু ব্রেক নিয়ে নিচ্ছি আমরা, আমি 8টা 20-র মধ্যে আবার জয়েন করছি। ঠিক আছে, আপনারা একটু চা জল খেয়ে আসুন। ওকে।
হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে সবার কাছে? আচ্ছা, সৌম্যজিৎ বাগ আমি কিন্তু পুরো ক্লাস থেকে বার করে দেবো। এই মেসেজের ইয়েটা কিন্তু ওপেন আছে, ঠিক আছে? প্রাইভেট করিনি আমি এখনো। একবারে ব্লক হয়ে যাবেন চিরকালের জন্য আমার কাছ থেকে। মেক সাম রেসপেক্ট। আপনার থেকে অনেক বয়স্ক লোক হয়তো এই ক্লাস করছে। স্কুলের বাচ্চা আপনি নন আশা করি। তো দেখুন, যেখানে ছিলাম আর কি, ক্যান্ডেল স্টিক, ঠিক আছে? তো এবার ক্যান্ডেল স্টিক একটু বুঝি আমরা, যে ক্যান্ডেল স্টিক তাহলে জিনিসটা কি। যে ক্যান্ডেল স্টিকে আমি চারটে প্রাইস পেলাম, এবং আমি যে এক্ষুনি যে একটা গল্প বললাম সেইটা অনুযায়ী হচ্ছে আমাদের চারটে প্রাইস থাকবে ক্যান্ডেলে। কি হবে? এটা হচ্ছে সর্বোচ্চ হাই প্রাইস, এটাকে বলা হয় হাই অফ দ্য ক্যান্ডেল, এটাকে বলা হয় লো অফ দ্য ক্যান্ডেল, ঠিক আছে? এবার এইটা হচ্ছে ওপেন হতে পারে, ক্লোজও হতে পারে, আবার এটাই ওপেন হতে পারে, ক্লোজও হতে পারে, তার উপর বুলিশ না বিয়ারিশ সেটা নির্ভর করছে, ঠিক আছে? আর এই মাঝের পার্টটা হচ্ছে বডি অফ দ্য ক্যান্ডেল। মাঝের পার্টটা হচ্ছে বডি অফ দ্য ক্যান্ডেল, ঠিক আছে? এবার আর এই নিচের যে বললাম এটা হচ্ছে লোয়ার শ্যাডো, আর ওপরটাকে বলা হয় আপার শ্যাডো। শ্যাডো মানে ধরুন অনেকটা, দেখুন কিরকম ব্যাপারটা হয়। ধরুন একটা স্টক মুভ করছে 100 টাকা থেকে, ধরুন 100 টাকায় ওপেন হলো একটা স্টক, ঠিক আছে? 100 টাকায় ওপেন হলো, এখান থেকে ওপেন হলো। এবার স্টকটা ফল করছে, সকাল 9টা 15 থেকে স্টার্ট হয়েছে, ওপেন প্রাইস 100 ছিল। ফল করতে করতে ও একটা লো মারলো এখানে, লেটসে 97। আবার ও কিছুটা ওপরে গেল, ওপরে গিয়ে এইখানে গিয়ে ক্লোজ করলো, এই হাইটা করে এখানটা গিয়ে ক্লোজ করলো। এই হাইটা ধরে নিন 105 টাকা, নিয়ে ও ধরুন 104 টাকায় ক্লোজ করলো। এটা তাহলে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে হাই প্রাইস, আর এটা হচ্ছে লো প্রাইস, আর এইটা হচ্ছে ওপেন প্রাইস। তাহলে এই যদি ক্যান্ডেলটা আমাকে আঁকতে হয় তাহলে কিভাবে আঁকবো আমি? আগে এইটা করে নেবো আমি। এবার কি হয়েছে, ও ওপেন বেশি না ক্লোজ বেশি হয়েছে? ক্লোজিং প্রাইস বেশি হয়েছে। ওপেনটা তাহলে নিচে হবে, এখানটায় ওপেন হয়ে যাবে, এটা হচ্ছে 100 টাকাটা, এটাই ওর ওপেন প্রাইস। ক্লোজিং কোথায় করেছে? ক্লোজিং করেছে এখানটায়, ক্লোজিংটায় পরে আসছে হাই, কত গেছে? 105। এখানটা ধরুন 105, এটা হচ্ছে হাই প্রাইস। লো কত গেছে? লো হচ্ছে, এটা হচ্ছে লো প্রাইস, মানে হচ্ছে 97। আর ফাইনালি ও যখন ক্লোজ করলো, সেই ক্লোজিংটা কখন হয়েছে? ক্লোজিংটা হয়েছে 104। এটাকে বলা হয় ক্লোজিং। তাহলে এই ক্যান্ডেলটা আমার বুলিশ হবে না বিয়ারিশ হবে বলুন? এই ক্যান্ডেলটা বুলিশ হবে না বিয়ারিশ হবে? বুলিশ ক্যান্ডেল, খুব সোজা কথা। যে আমার ওপেন থেকে যদি ক্লোজিং প্রাইস বেশি হয়, তাহলে সেটা ডেফিনেটলি সেটা হচ্ছে কি না, একটা বুলিশ ক্যান্ডেল। আমাকে পরের দিন এই সমস্যাটা মেটাতেই হবে। ঠিক আছে? এবার তাহলে এটা আমি অ্যাজ এ কালার হিসাবে জেনারেলি গ্রিন আর রেডে করা হয়। গ্রিন হচ্ছে যদি বুলিশ ক্যান্ডেল হয় তাহলে সেটা গ্রিন হয়, আর যদি বিয়ারিশ হয় তাহলে হচ্ছে সেটা গ্রিন রেড ক্যান্ডেল হয়, ঠিক আছে? যদি আমি কালারে দেখাই যে এরকম ধরুন একটা ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল হলো, তাহলে এইটা হাই, হাই লো তো সেমই হবে, উপরে হাই নিচের লো, এটা তো সেম, ঠিক আছে? পার্থক্য কি হবে? ওপেন আর ক্লোজটাই। ওপেন আর ক্লোজটা সবসময় বডিতে তৈরি হবে, সব সময়। আর এইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এই ওপেন আর ক্লোজের পার্থক্যের ওপর নির্ভর করবে কতটা বডিটা বড় হবে না কতটা ছোট হবে। বডিটা কতটা বড় হবে না কতটা ছোট হবে। এর তার মানে গ্রিন ক্যান্ডেল মানে এখানে ওপেন হয়েছে নিচে বডি, আর ওপরে ক্লোজ হয়েছে। নিচে ওপেন হয়েছে ওপরে ক্লোজ হয়েছে। ঠিক যদি এটা রেড হয় ধরুন,
তাহলে হাই লো তো সেম, উপরে হাই নিচে লো, ওপেন হবে, ওপেন তো আগে হবে একটা ক্যান্ডেল, ওপেন হবে উপরে আর ক্লোজ করবে এখানে। মানে প্রাইসটা পুরো ক্যান্ডেল জুড়ে সেলাররা নিচে নামিয়েছে, আর এক্ষেত্রে কি হয়েছে, প্রাইসটা বায়াররা উপরে তুলে ক্লোজ করেছে। ক্লোজিং কোথায় হচ্ছে, নিচ থেকে ওপরে গিয়ে ক্লোজিং করছে না ওপর থেকে নিচে গিয়ে ক্লোজিং হচ্ছে, তার উপর নির্ভর করছে যে স্টক প্রাইস পড়েছে না উঠেছে, বুলিশ ক্যান্ডেল হবে না বিয়ারিশ ক্যান্ডেল হবে, বুলিশ হবে না বিয়ারিশ হবে। এবার এরকম হচ্ছে বিভিন্ন রকম কিন্তু ক্যান্ডেল দিয়ে আমাদের জিনিসটা কে বুঝতে হবে। ঠিক আছে, ধরুন আমি যদি দিই একটা আপনাদের কাজ, আচ্ছা আশা করি আপনারা সবাই খাতা পেন নিয়ে বসেছেন আজকে। মানে এটা আমাকে বলতে হবে না তো। দেখুন আমরা একটা জিনিস আপনাদের বলি, এর মাঝে বলা হয়নি, যে এই অনেক জায়গাতে না এই পিপিটি বা পিডিএফ দিয়ে ক্লাস করিয়ে দেয়, জানেন তো, সব লিখে আনে, মানে সব তৈরি করে এখান থেকে হয়ে। এখানে আমি কিন্তু হোয়াইট বোর্ড, ইভেন আমি ইনস্টিটিউশনে এইভাবে পড়াই, হোয়াইট বোর্ড ইউজ করছি, এবং দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে লিখে পড়াচ্ছি, কিন্তু ঠিক যেমন আমরা স্কুল কলেজে যেমন ক্লাস করেছি ওই ফিলিংসটা আনার জন্য। এই জিনিস কিন্তু শক্ত, একটা পিডিএফ পিপিটি নিয়ে মার্ক করে করে পড়িয়ে দেওয়া তো খুব ইজি, এত তো খাটতে হয় না। কিন্তু আমাদের যাতে ওই স্কুল কলেজের ফিলিংসটা আবার ফিরে আসে, তার জন্যই কিন্তু এটা করা, বুঝতে পেরেছেন তো, এটা কিন্তু তার জন্যই করা। তো আমিও চাইবো আপনারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু নোট করুন। নোট করলে সুবিধা যেটা হয়, নোট করলে সুবিধা হয় যে আপনার মাথায় অলরেডি 60-70% জিনিস কিন্তু অলরেডি ঢুকে যাবে, তখনই কিন্তু আপনি জিনিসটা বুঝে যাবেন আপনি যদি নোট করেন। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? তো তো এবার ধরুন আমি একটা ওপেন লিখলাম, এইটাকেই বলা হয় ওপেন হাই লো ক্লোজ, মানে হচ্ছে এটাকে বলা হয় একত্রে OHLC বলা হয়। OHLC চারটে ডেটা, এই চারটে ডেটা আমাকে অ্যানালিসিস করতে সাহায্য করবে, চারটে ডেটা পয়েন্ট। এবার ধরুন আমি একটা দিচ্ছি, ধরুন এটা 500, 510, 495, 505। এবার এই ক্যান্ডেলটা কি হবে আপনারা নিজেরা আঁকুন। মোটামুটি আমি আবারও কি বলছি, খাতা পেন যেন সঙ্গে থাকে, নোট করবেন কিন্তু। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে আপনাদের সব জানা আছে বোঝা আছে, তাহলে সেটা দরকার নেই। কিন্তু আমি একটা কথা বলছি, ওই নিজের বোঝা জানাগুলো সব সাইডে রেখে দিন। আপনি খুঁজে দেখুন গা, যদি কেউ কোর্স করেছেন এইভাবে কোথায় সময় নিয়ে পড়ানো হয়, কোথায় সময় নিয়ে এইভাবে পড়ানো হয়। এরপর যখন আমি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক শুরু করব, দেখবেন এক একটা ফার্স্ট ক্যান্ডেল যেদিন পড়াবো টাইম দেখবেন আপনি দুনিয়া খুঁজে পাবেন না। একটা ক্যান্ডেল স্টিক বসে বসে এইভাবে গল্প করে ইয়ে করে পড়াচ্ছি, আজকে তো ফার্স্টে ঢুকে যেতে পারতাম রিভার্সাল ক্যান্ডেলে। এই চার্ট দেখুন, এই চার্ট ক্যান্ডেল স্টিক চার্ট দেখবো, এই হচ্ছে ক্যান্ডেল স্টিক চার্ট, হাই লো ওপেন ক্লোজ, ব্যাস একবার ঢুকে গেল রিভার্সাল। রিভার্সাল আমাদের ইয়ে প্যাটার্ন স্টার্ট করে দিলাম, আমি তো করে নিলে পারতাম। আমি কেন বলছি, অনেকে অবাক হয়ে যাচ্ছে, বাপরে 2 ঘন্টার ক্লাস, হ্যাঁ অবাক তো হবেনি, কারণ 2 ঘন্টার ক্লাস তো হয় না। 1 ঘন্টা 40 মিনিটেই মোটামুটি রিভার্সাল ট্রেডিং, হ্যামার হ্যাঙ্গিং ম্যান শেষ হয়ে যায় আর কি। তাহলে আর পার্থক্যটা কোথায় আছে বলুন, তাহলে তো আর পার্থক্য হয়ে যেত। ঠিক আছে, কত 3 আওয়ার্স হলে আছি, কত আছি আমি দেখছি দাঁড়ান। প্রথম দিন ক্লাসে সব বিশাল ইয়ে থাকে, বিশাল উত্তেজনা থাকে, তারপর আস্তে আস্তে অ্যাডভান্সের জিনিসগুলোতে যখন ঢুকবো না, তখন সব হয়ে যায় আর কি। আচ্ছা আমাকে একটু যদি
ইয়ে আছেন, আমি যার কথা বলছি, সন্দীপ বাবু, আপনি জয়েন করে, সন্দীপ মুখার্জি বলে যে নামটা দিচ্ছে, ওটাই কি আপনি? আপনার সাথে আমি জুম নিয়েও কথা বলেছিলাম। আপনি ক্লাসে আছেন তো? মানে আপনি একটা হোয়াটসঅ্যাপ দেখলাম আমি পরে ব্রেকে। হ্যাঁ আছেন, ওকে 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 ওকে। না না, সেটা ঠিক আছে। দেখো আমি তো একটা কথা বলি, আমি ক্লাস তো আরো 1 ঘন্টাতেও ছেড়ে দিতে পারি, আমার কি। কিন্তু হবে না, এমনিতে উইকেন্ডে একটা ক্লাস, তাও তো আমি বললাম যে আমি চেষ্টা করব যে মান্থলি আমাদের তাহলে 4টে ক্লাস দাঁড়াচ্ছে, এই 4টেটাকে যদি 5টা করা যায়, আমি চেষ্টা করব অ্যাটলিস্ট 2 মাসে যদি আমি এটাকে 6টাতে নিয়ে যেতে পারি তাহলে খুব ভালো হয়। তাহলে ভাস জিনিসপত্র আছে জানেন তো, মানে দেখুন আমি তো দাঁড় করাবো বলেছি আপনাদের, এবার সেটা হবে না। এবার আমি যদি নিজের ব্যবসার মতো ভাবতাম জিনিসটাকে, বেসিক একটা কোর্স করে দিতাম, বেসিক টেকনিক্যাল, আর 2 দিনের বেসিক একটা ফান্ডামেন্টালস পড়ে দিতাম, ছেড়ে দিতাম। কিন্তু ওতে কিচ্ছু হবে না, বিশ্বাস করুন, কিচ্ছু হবে না। আচ্ছা, এটা তাহলে বুঝতে পারলেন যে আমি যে ডেটা পয়েন্টটা দিয়েছিলাম আমার কাছে হারিয়ে গেল, ওটা একটা বুলিশ ক্যান্ডেল হবে আমার যতদূর মনে পড়ছে, আমি এরকম করেছিলাম ব্যাপারটাকে। 510 টাকা বোধহয় হাই, ওপেন হয়েছিল কি 500 টাকায় বোধহয় নাকি, নিয়ে বোধহয় 505-এ ক্লোজিং, আর লো গেছিল 497। যদি এটাই করে থাকি তাহলে এটাই হবে, 497 লো। ঠিক আছে, এটা লো, এটা হাই প্রাইস, এটা ক্লোজ প্রাইস, আর এটা হচ্ছে ওপেন প্রাইস। তার মানে এটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা একটা পরিষ্কার বুলিশ ক্যান্ডেল। আচ্ছা ধরুন আর একটা যদি বলি ওপেন OHLC, এরকম যদি বলি কি হবে এটা? 200 টাকা, 207, 190, 200। বলুন এটা কি হবে? এটা কিরকম হবে, কি মনে হয়? এক্স্যাক্টলি, অনেকে জানে অলরেডি। তো যারা জানে না তাদের নিয়ে আমার পড়ানোটা অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে, যারা জানে না, যারা কিছুই জানে না স্টক মার্কেট, তাদের জন্যই আমার এই ক্লাস এবিসিডি। আমি বলেছিলাম এবিসিডি থেকে শুরু করব। আর একটা কথা আমি একটু সাইডে বলে রাখছি, এই যে এনএসসি কি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কি, নিফটি ফিফটি কাকে বলে, এগুলো কিন্তু কাইন্ডলি একটু নেট থেকে বা ইউটিউব থেকে পারলে পড়ে নেবেন। আইপিও কি জিনিস, ডিমাট অ্যাকাউন্ট কি জিনিস, এগুলো কিন্তু একবারে প্রি প্রাইমারি লেভেল, এগুলো আমি পড়িয়ে টাইম নষ্ট করব না, এগুলো জাস্ট একটু পড়ে নেবেন। আমি এর আগেও একটা টাইমে মনে আছে বেসিক, ওই দেখবেন গ্রো বলে যে চ্যানেলটা আছে ইউটিউবসে, ওদের বা ইউটিউবের এনি চ্যানেলে এইগুলো একটু দেখে নেবেন যে এনএসসি কি। আমরা কিন্তু শুধু এনএসসি স্টকে ট্রেড করবো, কিন্তু ন্যাশনাল স্টক, অ্যাকচুয়ালি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের টপ 50 কোম্পানি নিয়ে নিফটি ফিফটি তৈরি হয়। আর এই নিফটি ফিফটি কিন্তু ট্রেডেবল, কিন্তু সেন্সেক্স কিন্তু ট্রেডেবল নয়। সেন্সেক্স হয় বিএসসির টপ 30 শেয়ার নিয়ে। সেন্সেক্সের একটা ফুল ফর্ম আছে, আশা করি আপনারা অনেকেই জানেন। সেন্সেক্স মানে হচ্ছে সেন্সিটিভ ইন্ডেক্স, সেন্সিটিভ ইন্ডেক্স। এই সেন্সেক্স বা বিএসসি হচ্ছে আদি। ঠিক আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অনেক পরে হয়েছে, অনেক পরে হয়েছে হয়েছে। তো এইটা আপনারা বুঝতে পেরেছেন দোজি কিরকম করে হলো। দোজি জিনিসটা, দোজি হচ্ছে এরকম দোজি হয়, আমরা দোজি পড়াবো, দোজি পড়াবো, ঠিক আছে, এরকম হয় দোজি। এখানে দেখুন হাই কত গেছিল 207, ওপরে 207 হয়ে যাবে, লো গেছিল 190, এখানে ওপেন হয়েছে 200-তে, আবার ক্লোজ হয়ে গেছে 200-তে। এই আবার হয় নাকি? হ্যাঁ এই জিনিস হয়। একে বলা হয় দোজি ক্যান্ডেল বা ইনডিসিসিভ ক্যান্ডেল, মানে বায়ার ফেলার সেলারদের যে যে ফাইট হয়েছে তাতে কোনো ডিসিশন হয়নি। কি করে হতে পারে এটা? এটা এরকম করে হতে পারে, ধরুন ধরুন এই যদি গ্রাফটা হয়, এই যদি গ্রাফটা হয়, ধরুন এখানে প্রাইসটা স্টার্ট হলো, প্রাইসটা ফল করলো, 200-তে স্টার্ট হয়েছে, প্রাইসটা ফল করলো, 190 অব্দি গেল, নিয়ে আবার বায়াররা তুলতে শুরু করেছে, নিয়ে এটা চলে গেল একবারে 207 অব্দি, আবার ফল করে আবার এইখানে ক্লোজ করালো, ওই 200 টাকা ওই ওই একই রেঞ্জে ক্লোজ করালো। এটা ধরুন 207, এটা ধরুন 190, আর একটু নিচে হবে প্রাইস ওয়াইজ যদি বলি 190। এইটা সেম জায়গাতে, মানে চার্টটা যদি দেখায় এরকম হবে সারা দিনের চার্টটা। ঠিক আছে, এবার চলুন আমি ডাইরেক্ট এবার চার্টে যাব। হালকা করে মানে আমি তো সবই হালকা করেই বলেছি, ভারী করে তো কিছু বলিনি।
সবই তো হালকা করে, আর এরপর তো রেকর্ডিং দেওয়া হবে, রেকর্ডিংটা দেখবেন, রিভাইজ করবেন সেটা, রেকর্ডিংটা এর থেকে হালকা হয় না, এক্স্যাক্টলি এর থেকে হালকা হয় না। তাও বলছি ম্যাক্সিমাম জন, যেহেতু স্টক মার্কেটে অনেকে আছেন নতুন এসেছেন তাদের জন্য, না হলে আমি আরেকটু ফাস্ট পড়াতে পারতাম, কিন্তু এই পড়াটাই আমার অভ্যাস আছে। কারণ কি বলুন তো, আমার ইনস্টিটিউটে যখন আমি ওই আমাদের কোর্স করাই, তখন ওদের তো একবারে স্টার্টিং থেকে শুরু করি না। তো এই জিনিসটা আমার একটু অভ্যাসে দাঁড়িয়ে গেছে, জিনিসটা একবারে মানে সে অওয়া ক খ থেকে শেখানো। আবারও বলছি, অওয়া ক খ থেকে শিখতে হবে, না হলে অনেকে আগে থেকে অনেক কিছু শিখে বসে আছেন, চার্ট হয়তো ইনভার্স হেড এন্ড শোল্ডার জানেন, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল জানেন, কিন্তু কত কিছু জানেন না অবাক অক্ষর। সেই জিনিসটা আমার ক্লাসগুলো করলে ফিল করবেন। আর সমস্যাটা কেন হয়, এত কিছু আপনি এগিয়ে জেনে গেছেন, তাতেও এখন কেন সমস্যা হচ্ছে আপনার? কারণ পড়াশোনায় সেই কারণ ইউটিউব ভিডিও দেখে হয় না, তাহলে তো আর বাকি থাকতো না। না, রচনা রানাডে ক্লাস ইয়ে করতে আসবে, বেসিক টেকনিক্যাল অ্যানালিসিস, আর বলবে আমার তো পেড কোর্স আছে, ওখানে ডিটেলসটা শেখায়। আর এখানে আমি সার্কাস করতে এসেছি আপনাদের সঙ্গে, আর আপনার হা করে ইউটিউব চ্যানেলগুলো দেখেন। এখানে তো আমি ইউটিউব থেকে পয়সা কামাবো, আমি এখানে একটু সার্কাসটা করে দিই, আর আপনি বলে দিই আমার ভেতরে একটা পেড কোর্স আছে, ওটাতে ডিটেলসটা বলবো। তাহলে তুমি এখানে এসছো কি জন্য? আমি এই সনক টনক জানে যারা প্রথম থেকে আছে আমার গ্রুপে, আমি যেদিন প্রথম ওদের যখন বেসিক ক্লাস করাতাম, আমি এইভাবেই পড়াতাম। বলুকো চ্যাটে, বা যারাই আছে আমার আগেরও ক্লাস করেছে, আমি যখন এমনি ফ্রিতে ক্লাস করাতাম এইভাবে। আমার কাছে ফ্রি পেড বলে আলাদা কিছু হয় না। সব জায়গায় আমি যখন অ্যাজ এ টিচার বসবো, তখন একবারে সবটা বলবো, ওরকম ব্যাপার কিছু নেই। কারণ আমি তো পেড করতে চাইনি, আমি ক্লাস দিতে পারছিলাম না, আমার ইনস্টিটিউটে অনেক ব্যস্ততা বেড়ে গেছিল, তার জন্য আমাকে সেটাও তোমরা অনেকেই জানো, আমাকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে কিছু নিয়ে অন্তত তাহলে একটা উইকেন্ডে আমরা ক্লাস পাবো, সেটার জন্য স্টার্ট করা। এই সৌনকই এসছিল, সৌনক এখন রীতিমতো ভালো ইয়ে করে। সৌনক, সুপ্রিয় আমি জানি না, সুপ্রিয় বোধহয় ক্লাসে জয়েন করতে পারেনি আজকে, মেবি হতে পারে সুপ্রিয় জানবে। তো সত্যি কথা বলতে ওরা এত ভালো কাজ করছে, মানে এত খাটাখাটনি করছে, কি করেছি বলুন, এর আগে কোনো পেডও ছিল না, কিছুই না, এই ফ্রিতেই তো গ্রুপ চালিয়েছি আমি, মাঝে মাঝে টাইম পেলে ক্লাস দিয়েছি, ওরা তাতেই কত কপ আপ করে নিয়েছে, কত জিনিস ওরা শিখে নিয়েছে। ও বাবা, শুভঙ্কর, শুভঙ্কর আছে, বাপরে শুভঙ্করের নাম তো আমি ভুলে গেছিলাম। শুভঙ্কর, আমি ভাবিনি যে আজকে শুভঙ্কর ক্লাস করবে, আমি ভাবলাম বোধহয় আসেনি শুভঙ্কর। তো সেই হচ্ছে ব্যাপার। তো দেখুন, আমি এবার চলে যাচ্ছি ডাইরেক্ট এবার চার্টে, আসল জায়গায়, ক্ষেত্রতে। এবার দেখুন, আলটিমেটলি তো আমাদের সেই ফিল্ডে নামতে হবে না? স্টক কিন্তু বাই করতে হবে, অল্প একবারে নতুন যারা আছেন অল্প হলেও কিন্তু স্টক বাই করতে হবে, না হলে তো ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের মতো জিনিসটা না। প্র্যাকটিসটা আপনার সম্পূর্ণ হবে না, যে অন্তত একবারে যারা নতুন আজকের ক্লাসে এসেছেন, তারা এখন বলছি না, অন্তত 2-3 দিন পরে যদি ডিমার্ট অ্যাকাউন্ট না থাকে, একটা ডিমার্ট অ্যাকাউন্টটা খুলে নেবেন। এই ডিমার্ট অ্যাকাউন্ট দিয়েই কিন্তু স্টক কেনা বেচা করতে হয়। এই ডিমার্ট অ্যাকাউন্ট যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করবেন। তো ডিমার্ট অ্যাকাউন্টটা খুলে নেবেন। এবার দেখুন, এখানে দেখুন আমি যেটা দেখাচ্ছি, যে এশিয়ান পেন্টস এর এখানে আমি ডেইলি টাইম ফ্রেম খুলেছি। এবার টাইম ফ্রেম জিনিসটা কি, সেটাতে পরে আসছি আমি। এখানে দেখুন এক একটা ক্যান্ডেল, দেখুন আমি যেগুলো বলেছি তার কি আলাদা কিছু দেখছেন এখানে? এবার দেখুন, এগুলো এক একটা ক্যান্ডেল, এগুলো হচ্ছে এক একটা দিনের ক্যান্ডেল। এক একটা দিনের মধ্যে ওই এই এক একটা ক্যান্ডেল ওই সকাল 9টা 15 থেকে তৈরি হয়েছে, 3টে 30-এ শেষ হয়েছে। এবং লাস্টটা দেখুন একটা কত স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল নামিয়েছে এখানে। এটা একটা দারুণ, এটা একটা প্যাটার্নও কাজ করেছে, এখানে একটা প্যাটার্ন হয়েছে সুন্দর একটা। ঠিক আছে, তো এগুলো আমরা তো পরে সব শিখবো অ্যাডভান্সে। তো দেখুন, এখানে এই যদি এই গ্রিন ক্যান্ডেলটার কথা বলি, গ্রিন ক্যান্ডেলটাতে কি হয়েছে দেখুন, এই গ্রিন ক্যান্ডেলটাতে এখানটায় তাহলে ওপেন হয়েছিল, আমাদের বুঝতে অসুবিধা নেই, এটা বুলিশ ক্যান্ডেল, এটা লো গেছে, এটা হাই গেছে, আর এইখানটাই হয়ে গেছে কি হয়েছে, ক্লোজ করেছে, এইখানটায় ক্লোজ করেছে। ঠিক তেমনি আর একটা যদি আমি দেখি, এই ক্যান্ডেল আমাকে বলছে কি, এবার যে কোনো জায়গায় যে কোনো ক্যান্ডেল হলে তার কোনো সিগনিফিকেন্স নেই কিন্তু, এটা আমি বলে দিচ্ছি বারবার। দেখুন আরো বড় করে খুললাম, কি হয়েছে দেখুন, এই গ্রিন ক্যান্ডেলটা কথা বলবো, কোথায় ওপেন হয়েছে, এইখানটায় ওপেন, এটা লো মেরেছে সারাদিনে, এটা হাই মেরেছে সারাদিনে, ক্লোজ কোথায় হয়েছে, এইখানটায় ক্লোজ করে দিয়েছে। তার মানে এটা সারাদিনে বায়াররা প্রাইসটাকে তুলেছে। আবার এটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল মানে কি,
এইখানে তাহলে ওপেন হয়েছে, এইটা অল্প একটু হাই গেছিল, মানে একটা স্ট্রং, মানে হাইয়ের কাছেই ওপেন, মানে ওর ওপরে উঠতেই দেয়নি সেলাররা। সারাদিনে প্রাইসটা নামিয়ে এতটা লো করেছে, লো মেরেছিল, নিয়ে আবার বায়াররা একটু পুল করেছে, নিয়ে এইখানটায় ক্লোজ করিয়েছে। মানে ওপরে ওপেন হয়ে নিচে ক্লোজ, তাই বিয়ারিশ। এখানে নিচে ওপেন হয়ে ওপরে ক্লোজ করছে, তাই এটা বুলিশ ক্যান্ডেল। এইটা হচ্ছে ডেলি ক্যান্ডেল, একে বলা হয় ডেলি টাইম ফ্রেম। আমরা যখন সুইং ট্রেডিং করব, সুইং বা পজিশনাল ট্রেডিং এ যাব, ইন্ট্রাডে নয়, তখন আমরা ডেলি ক্যান্ডেল, ডেলি হচ্ছে খুব স্ট্যান্ডার্ড একটা ক্যান্ডেল। ঠিক আছে, এই সেম জিনিস আমি দেখতে পারি যদি আমরা ইন্ট্রাডের ক্ষেত্রে দেখি। ইন্ট্রাডের ক্ষেত্রে ধরুন, কথার কথা বলছি, লাস্ট যে ক্যান্ডেলটা হয়ে আছে আমার ক্ষেত্রে, এই লাস্ট ক্যান্ডেলটাকে যদি আমি একটু জাজ করতে চাই যে এই একটা ক্যান্ডেল এরকম রেট দিয়ে দিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারবো না ও সারাদিনে কি করলো সেটার গ্রাফ, আপনি যেমন দেখাচ্ছিলেন সেটার গ্রাফ কি করে, তখন আমরা ছোট টাইম ফ্রেমে যাবো, এই যে টাইম ফ্রেমটা বললাম। এবং আমাদের পরবর্তীকালে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস শিখতে হবে অ্যাডভান্সে। এই চার্ট আলাদা আলাদা করে খুলে রাখতে হবে, ট্রেডিং ভিউয়ের পেড ভার্সনে করা যায়, একসঙ্গে দুটো তিনটে চার্ট একসঙ্গে ছোট ছোট করে খোলা যায়, 2 আওয়ার্সলি থাকবে, 4 আওয়ার্সলি থাকবে, ডেইলি থাকবে, একটাতে উইকলি থাকলো, ঠিক আছে, বা ইন্ট্রাডের ক্ষেত্রে আওয়ারলি, 2 আওয়ারলি থাকলো, 15 মিনিটস থাকলো, 5 মিনিটস থাকলো, এগুলো পরবর্তীকালে আমাদের শিখতে হবে। এবার এইটা যদি আমি ছোট টাইম ফ্রেমে যাই, এই ক্যান্ডেলটার সাইকোলজি যদি বুঝতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, 5 বা 15 মিনিটে চলে যাবো, বা 30 মিনিটেও হয়। এইবার দেখুন, মানে লাস্ট ডে, এইটা হচ্ছে লাস্ট ডে, এই যে এখান থেকে লাস্ট ডে হয়েছে, এই দেখুন, ওই বড় রেড ক্যান্ডেলটার পার্টটা হচ্ছে এই গোটাটা, এইটা বোধহয় স্টার্টিং নাকি, এইখান থেকে হয়েছিল 17 তারিখ, তো ঠিকই আছে, 17 তারিখ মানে শুক্রবার ছিল, পরশু। এইটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এগুলো হচ্ছে 15 মিনিট করে দিলাম, মানে এক একটা ক্যান্ডেল হয়ে গেল 15 মিনিট। ওই 15 মিনিটের কিরকম হয়, সকাল 9টা 15 থেকে স্টার্ট হলো, 9টা 30 অব্দি কোন ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলটা, এইটা তৈরি হয়েছে। তারপরে কি হবে, 9টা 30 থেকে 9টা 45 অব্দি কোন ক্যান্ডেলটা হবে, এই যে সেকেন্ড ক্যান্ডেলটা, এটা থার্ড ক্যান্ডেল, এটা ফোর্থ ক্যান্ডেল, এটা এইভাবে আপ টু লাস্ট ক্যান্ডেলটা, এটা কটা থেকে কটা অব্দি হবে, 3টে 15 থেকে 3টে 30 অব্দি। এবং ইন্ট্রাডে এই 15 মিনিট টাইম ফ্রেম ধরে কিন্তু দারুণ ইন্ট্রাডে করা যায়, দারুণ ইন্ট্রাডে করা যায়, ঠিক আছে। এটাকে বলা হয় ইন্ট্রাডে টাইম ফ্রেম। অনেক এক্সপার্ট যারা আছে তারা 5 মিনিটও দেখে ইন্ট্রাডের ক্ষেত্রে, কিন্তু ইন্ট্রাডে নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, ওগুলো অনেক পরের বস্তু। যত এই স্টক মার্কেটকে যত ছোট টাইম ফ্রেমে আপনি ভাববেন, তত সেখানে রিস্ক ইনভলভ হয়ে যাবে, এবং তত সেখানে হায়ার স্কিল সেট লাগবে। এত সহজ নয়, একটা দিনের দিনের কোন একটা স্টককে বিফোর বড় বাড়ার আগে আমি বলে দিচ্ছি ইন্ট্রাডে চার্ট খুলে, এই জিনিসটা সহজ জিনিস নয়। আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, উইকেন্ডে কিছু দিচ্ছি, সেটা দেখে অনেকে অ্যানালিসিস করে নিচ্ছেন, বুঝতে পারছেন হ্যাঁ এখানে তো এই এই হয়েছিল। স্টকটা পিক করাটা, রাইট টাইমে স্টকটা পিক করা অনেক সাধনার ব্যাপার, বুঝলেন তো, অত সহজ নয় জিনিসগুলো। তো সেটা যদি আপনাদের ধৈর্য আছে, তাহলে আপনারা থাকুন, তাহলে ক্লাস যতদিন চলবে করুন। আর যদি ধৈর্য না আছে, বোঝেন যে পারবো না, আমার কাছে তো কোনো শর্টকাট জানা নেই, আমার কাছে কোনো শর্টকাট জানা নেই। শর্টকাট যদি খুঁজতে এসছেন এখানে, তাহলে ইউ মে গো নাও। একটা আজকের ক্লাসের পর আমাকে বলে দিতে পারেন, স্যার আমি হবে না স্যার আমার দ্বারা, আপনার টাকা আমি রিফান্ড করে দেবো, ফোনপে বা জিপে পাঠিয়ে দেবেন, রিফান্ড করে দেবো। তো এই 15 মিনিট হচ্ছে যখন আমরা ইন্ট্রাডে ট্রেডিং এর কথা ভাববো, একটা দিনে, মানে একদিনেই আপনাকে বাই করতে হবে, একদিনেই সেল করতে হবে, সেই ট্রেডিং এর ক্ষেত্রে আমরা 15 মিনিট বা 5 মিনিটও চার্ট দেখতে পারি। আর যদি সুইং ট্রেডিং বা পজিশনালের ক্ষেত্রে ওয়ান ডে স্ট্যান্ডার্ড আমি বললাম, আর একটু বেশি দিনের একটু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যদি যায়, বা পজিশনাল ট্রেডিং যেটাকে বলে, সেখানে আমরা ওয়ান ডে থেকে 1 উইকেও যেতে পারি। আর একটু লং টার্ম যদি হয়, সেক্ষেত্রে 1 মান্থ। সেটা কিরকম হবে, যে ধরুন আমি যদি এখন উইকলি টাইম ফ্রেম করি, এটা যদি উইকলি করে দিই এশিয়ান পেন্টস এর চার্টটাকে,
উইকলি মানে কি বোঝাচ্ছে বলুন তো? এক একটা ক্যান্ডেল এক এক উইকে তৈরি হয়েছে এক্স্যাক্টলি। এই লাস্ট যে ক্যান্ডেলটা দেখছেন এই সপ্তাহে সোমবার 9:15 থেকে স্টার্ট হয়েছিল, চলেছে ফ্রাইডে 3:30 অব্দি, দ্যাট ইজ কল্ড উইকলি। এক একটা ক্যান্ডেল এক একটা উইকে তৈরি হয়েছে। যখন আমরা লং টার্ম চার্ট দেখব তখন তাকে সেটা উইকলিতে অ্যানালিসিস করতে হবে, তখন তাকে কি উইকলিতে অ্যানালিসিস করতে হবে। ডেলি মানে কি 9:15 থেকে স্টার্ট হচ্ছে, 3:30 অব্দি যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা ডেলি। যদি এটা মান্থলি করে দিই তাহলে মাসের 1 তারিখ 9:15 থেকে স্টার্ট হচ্ছে, মাসের লাস্ট ডে ধরুন 30 তারিখ অব্দি যদি ট্রেডিং হয় তাহলে 30 তারিখে মানে যেটা ট্রেডিং ডেজ আর কি, শনি রবি তো আর হবে না বা কোনো ছুটি থাকলাম না, 30 তারিখ যদি লাস্ট ট্রেডিং ডেজটা পড়ে আর 30 তারিখে যদি মাস শেষ হয় তাহলে 30 তারিখে 3:30 অব্দি চলবে একটা মান্থলি ক্যান্ডেল। বুঝতে পেরেছেন? চলুন আমি যদি একটু নিফটিতে আপনাদের নিয়ে যাই। দেখুন এটা নিফটির চার্ট। নিফটির কিসের চার্ট? আমি ফার্স্টে মান্থলি দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে নিফটির মান্থলি চার্ট। এই নিফটি মান্থলি চার্টে পরিষ্কার দেখতে পাচ্ছি যে কন্টিনিউ একটা কিন্তু রেড মুভমেন্ট চলছে, এবং এই মাসটা যদিও এই দেখুন এই লাস্ট যে ক্যান্ডেলটা এ কিন্তু একটা দোজি টাইপ করার চেষ্টা করছে। এইটা এটা একটা দোজি টাইপ বানানোর চেষ্টা করছে, যদিও এখনো মাস শেষ হয়নি। মানে এই ক্যান্ডেলটা স্টিল পেন্ডিং, এই মাস 31 অব্দি আছে, 31 তারিখে এই ক্যান্ডেলটা কেমন হবে সেটা দেখতে পাবো। এটা হচ্ছে তার আগের মাসটা, এটা ফেব্রুয়ারি, এটা হচ্ছে জানুয়ারি, এটা হচ্ছে ডিসেম্বর, এটা হচ্ছে নভেম্বর, এইভাবে হয় এক একটা মান্থলি। তো সেখানে দেখছি একটা স্ট্রং কিন্তু আমার একটা বিয়ারিশ ট্রেন্ড চলছে, একটু একটা রিভার্সালের আশা পাচ্ছি এখানটায়। এবার চলুন আমি স্টেপ ডাউন করছি এবার এখান থেকে। এবার এখান থেকে উইকলিতে যদি দেখায়, উইকলি কি বলছে আমার? এই উইকলি তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে উইকলিটা আমি পারফেক্টলি পেয়ে যাবো, কারণ এই উইকটা কমপ্লিট হচ্ছে। আমি কি ক্লাস 15টা থেকে বলেছিলাম নাকি এখন এন্টার হচ্ছে সব দেখছি? ক্লাস কি 15টা থেকে বলেছিলাম আজকে? আসলে কি হয়েছে বলুন তো সমস্যা, অনেকে আমার এই প্রাইভেট হোয়াটসঅ্যাপে জয়েনই করেনি, এটা হয়ে গেছে সমস্যা। ওই আগের টেলিগ্রামটা নিয়ে বসে আছে, টেলিগ্রামটা বন্ধ করে দিয়েছি। সেটাও আমি গ্রুপে জানিয়েছিলাম, মানে মেন গ্রুপ কেউ ফলো করে না আর কি। ওই আর কি বলছি, ভাবে যে আমি খ্যাপার গান গাইছি আর কি। সেটাই করতে তো এসছি না আমি অ্যাকচুয়ালি। দেখুন এখানে উইকলিতেও কিন্তু একটা বাইং প্রেসার নিচ থেকে এসছে, উইকলিতেও কিন্তু, এবং এইটা হচ্ছে নিফটির কিন্তু লাস্ট হোপ। দিস ইজ দ্য লাস্ট হোপ হুইচ ইজ নিয়ার অ্যাবাউট 16,000 ওই 750 মতো। দিস ইজ দ্য লাস্ট হোপ ফর দ্য নিফটি। সো এখানে একটা জায়গা তৈরি হয়েছে। আমি যদিও একটু নিফটি অ্যানালিসিসে ঢুকে গেছি, যেহেতু এলো তাই আমি বলছি জিনিসটা, ঠিক যেমন আমরা উইকেন্ড অ্যানালিসিস করি, যে এখানে কিন্তু একটা নিফটির দেখুন এই জায়গাটায় কিন্তু একটা দোজি বানানো, যে দোজির কথা বললাম দেখুন ডেলি, এবার ডেলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে কিন্তু একটা দোজি বানাতে শুরু করেছে, এখান থেকে একটা রিভার্সাল আসা পসিবল। এইটা হচ্ছে স্টপ লস থাকবে আমার, এইটা কিন্তু স্টপ লস থাকবে, যেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট ধরুন 16,850 মতো হবে হয়তো। 16,850 হচ্ছে এসএল, এটার পর কিন্তু ফার্দার আরো 100 পয়েন্ট ডাউনমুভ দেখতে পারেন এখান থেকে অ্যাট লিস্ট। আই এম এক্সপেক্টিং প্রথমে হচ্ছে 200 একটা পথের কাঁটা আছে, 17,200 একটা পথের কাঁটা আছে ইমিডিয়েট। তো সেদিকে একটা যাওয়ার চেষ্টা করবে। এখন একটা কনসার্ন আছে, নিফটি কিন্তু ভালো রকম হচ্ছে রিভার্সালের সিগন্যাল দিয়েছে, যেটা আমি আগের দিন তার আগের দিনও বলেছিলাম। অনেকে নিফটির বাই করেছিলেন, তাতে পয়সাও করেছেন, আমাকে অনেকে স্ক্রিনশট পাঠিয়েছেন, খুব ভালো কথা। এই জায়গাটা এখন হচ্ছে মেজর লেভেল আছে, ওর 200টা হচ্ছে বাধা। এবার 200 যদি উঠতে পারে তাহলে নেক্সট লেভেলই হয়ে যাবে 17,400, 17,400, 17,450 লেভেল। ঠিক আছে, এমন নয় যে নিফটি খুব ভালো, নিফটির কিন্তু চাপ আছে। আমি বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি সেল অন রাইজ দেখতে পাচ্ছি, সেল অন রাইজ যেটাকে বলে, মানে ওপরে উঠবে আবার নিচে আসবে, এবং এইটা হচ্ছে এই লোটাকে যদি এই সপ্তাহ হোল্ড করে রাখে তাহলে ঠিক আছে, এখন একটু আপমুভ পাওয়া যাবে। তবে সেটা এমনও নয়, ওভারঅল গ্লোবাল সেন্টিমেন্ট কিন্তু খুব একটা ভালো কিছু নয়, গ্লোবাল সেন্টিমেন্ট কিন্তু খুব একটা ভালো। তো নিফটির ক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা চার্ট অ্যানালিসিস করতে পারি। হ্যাঁ এটা ইন্ডেক্স, এখানে কিন্তু ভোলাটিলিটি সাংঘাতিক চলে, গ্যাপ আপ গ্যাপ ডাউন, সেগুলো আমি পরবর্তীতে বলবো যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের সেন্টিমেন্টটা কি। ঠিক আছে,
তো নিফটির প্লাস যদি আরো যদি ডিটেলসে অ্যাডভান্সে আলোচনা করা হয়, সেগুলো আমি একটু আজকে চেক করেছিলাম। যে আমি যদি ডলার ইন্ডেক্সকে দেখি, আমি যদি আমাদের গোল্ড প্রাইস দেখি কমোডিটির মধ্যে, সেখানে কিন্তু একটা খুব ডেঞ্জারাস সিগন্যাল আসছে কিন্তু। ঠিক আছে, আমি যদি গোল্ড চার্টটা আপনাদের দেখাই, আপনারা বাড়িতে হয়তো অনেকে গোল্ড কেনেন, তো আমি যদি আমাদের প্রথমে আমি ইউএস গোল্ডে যাচ্ছি না, আমি ইন্ডিয়ান গোল্ড দেখাচ্ছি। ইন্ডিয়ান আমাদের এমসিএক্স এটা কিন্তু খুব ভালো ট্রেডের একটা ভালো জিনিস। ঠিক আছে, তো এখানে কিন্তু ভালো রকম গোল্ড একটা স্ট্রেন দেখাচ্ছে। এবং ঘটনাক্রমে আপনাদের বলে রাখি, এটা খুব ব্যক্তিগত জিনিস বলছি, আমি আমার ওয়াইফকে কিন্তু এই জায়গায় বলেছিলাম যে তুমি কিন্তু গোল্ড কিনে নিতে পারো, গোল্ডের দাম বাড়তে চলেছে। তখন পার গ্রাম চলছিল আমার যতদূর মনে হচ্ছে ওই 5200 কি 5300 টাকা 1 গ্রামের দাম চলছিল। আমি ওকে বলেছিলাম, কিন্তু ও ও যেটা করেছে, ও কিনেছে 5400-তে। আমিও গেছিলাম সেদিন, ওই 5400 পার গ্রাম। এই জাস্ট আমি কলকাতায় ছিলাম, আমার সাথে একটা সেমিনার ছিল, তখনকার কথা বলছি। আজকে দেখুন আপনি, এটা 6K পার, মানে 60,000 টাকা এখন 10 গ্রামের দাম চলছে, যেটা অ্যাকচুয়ালি 1 বড়ি বলা হয়। তো এটাও কিন্তু আপনি ট্রেড করতে পারেন। সব গয়না বাড়ির আমাদের ইয়ের জন্য, মা বোনেদের জন্য সব গয়নাই কিনতে হবে এমন কোনো মানে নেই। আপনি ডিজিটালিও কিন্তু গোল্ডকে কিনতে পারেন। এটা একটা দুর্ধর্ষ ইনভেস্টমেন্ট, দুর্ধর্ষ। এখানে যা দাম আছে সেটা তো পাবেন, ইভেন এক্সট্রা গভর্নমেন্ট, যেটা দেখবেন এসজিবি বলা হয়, সাভারিজেন্ট গভর্নমেন্ট বন্ড বলা হয়, ওটাতে কিন্তু এক্সট্রা বোধহয় পসিবলি 2.5% মতো একটা ইন্টারেস্ট দেয় এক্সট্রা। আপনার গোল্ডকে গোল্ড একটা ডিজিটাল ফরম্যাটে থাকবে, এবং সেইটা ইচ্ছা করলে আপনি ফিজিক্যালিও পেতে পারেন, অ্যাজ এ ওই সোনার বিস্কুট বলুন বা কয়েন হিসাবেও আপনি চাইলে সেটা পেতে পারেন। একটু হয়তো বেশি টাকা দিয়ে কিনতে হবে সেটা। তো এটাও কিন্তু একটা ভালো রকম ইনভেস্টমেন্ট। ঠিক আছে, হ্যাঁ ডিমার্টে করা যায়। ওটা যেখানে ওই সেখানে ওদের অপশন সবাই অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক সবই হয়। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, আমি আগেও বলেছি, যদিও ওপেনলি খুব একটা বলতে চাই না, আপস্টক্সে আমার অথরাইজেশন আছে। যদি মনে করেন যদি এক্সিস্টিং যদি ব্রোকিং এ কোনো সমস্যা হচ্ছে, আপস্টক্স আমার 2014 সাল থেকে আপস্টক্স আছে, আজও আছে। আপস্টক্স আর অ্যাঞ্জেল ওয়ান, এই দুটোতে আমি বেসিক্যালি ট্রেড করি। আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান আর জিরোধা, এই দুটোর মধ্যে অ্যাকাউন্ট রাখার চেষ্টা করবেন। যদি আপনাকে অ্যাজ এ ভালো ট্রেডার অ্যানালিস্ট হতে হয়, এই তিনটের মধ্যে আপনি অ্যাকাউন্ট ওপেন রাখার চেষ্টা করবেন। এই তিনটে হচ্ছে ইন্ডিয়ার সব থেকে লিডিং ব্রোকিং হাউস। আর বাকিগুলো কিন্তু সত্যি কথা বলতে অ্যাজ এ ট্রেডার আপনি খুব লাভ কিছু পাবেন না। এটাই আমার বলার। ঠিক আছে, এবার দেখুন, এইটা তো ব্যাপার হচ্ছে গ্লোবালি, কিন্তু একটা আমি বলছি যে সেল অন রাইস চলছে, কিন্তু জিনিসটা হচ্ছে সেল অন রাইস চলছে। আমি লাস্ট কয়েকটা স্টক, 2-3টে স্টক আমি অলরেডি আলোচনা করে দিয়েছি আপনাদের জন্য। আমি বলে দিচ্ছি, আমি জানি না আমি মেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের মাদার গ্রুপ, সেখানে আমি দেবো কিনা আমি জানি না, কিন্তু দেখুন ওটা ফ্রি গ্রুপ, ওটাতেও আমাকে দিতে হবে কিন্তু, সত্যি কথা বলতে। কারণ আমি ওটাই মানুষের জন্য রাখি। আমি ফ্রি এতদিন রেখেছি, আমি কিন্তু ওদেরও কিন্তু সেটা আমি কিন্তু হয়তো দেব। এটাও আমি গ্রো, গ্রো হচ্ছে মিউচুয়াল ফান্ডস এর জন্য গ্রো খুব ভালো, এমনি বোগাস লাগে আমার, বোগাস। ওই ট্রেডিং বা আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বোগাস গ্রো। আচ্ছা, কেপিআইটি, আর ঢুকে শিবশঙ্কর পাল, আর ঢুকে কি করবেন? কেপিআইটি বোধহয় 600 বার এই স্টকটা নিয়ে আমি আলোচনা করেছি। এই গ্রুপে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোয়ার প্রাইসে আমি কেপিআইটি দিয়েছি। এই কেপিআইটি কিন্তু আপনারা, এটা কিন্তু ফর একবারে নতুনদের জন্য বলছি না, কারণ কেপিআইটি অনেক বড় মুভমেন্ট। সার্টেন যদি মার্কেট একটা ফল নিয়ে নেয় সামনে, তাহলে কিন্তু কেপিআইটিও নিচে আসবে। তো ওই জন্য বলছি, যারা একটু এক্সপার্ট ট্রেডার তারা কেপিআইটিটাকে একটু নজরে রাখবেন। কেপিআইটি আমি আগেও বলেছি, এই কেপিআইটি আমি অনেক নিচের লেভেল থেকে বলা স্টার্ট করেছিলাম, এই লেভেল থেকে, সেখান থেকে দেখুন কোথায় চলে গেল কেপিআইটি। কেপিআইটি আবার অন র্যাডার, তবে এই লেভেলটা একটু পেরোলে বেটার। মোটামুটি প্রাইস অ্যাকশন যা বলছে, আহ হ্যাঁ, মোটামুটি আপনি ওই 880 লেভেলের ওপর যদিও সাস্টেন করে, ইউ ক্যান কনসিডার। আমার কাছে কেপিআইটি জাস্ট আমি আমার সব থেকে ফেভারিট স্টকের মধ্যে একটা। আচ্ছা, আর বাকি ওই লার্জ ক্যাপ আইটির মধ্যে আমি এখন কিছু দেখতে পাচ্ছি না, এগুলো মিড ক্যাপ। আর হ্যাঁ, আমি অনেক আমার আমার সেমিনারে একটা প্রজেক্ট ছিল স্পেশাল, আমি তোমাদের একবার বোধহয় দেখিয়েছিলাম, পারসিস্টেন্স, ওয়ান অফ মাই ফেভারিট।
আর একটা এই একটা কিন্তু ভালো রিভার্সাল নিচ্ছে, এই একটা বেশ ডাউন ট্রেন্ডে গেছিল, এখানে একটা এখান থেকে ও ইয়ে পেয়েছিল, তো এখানে পারসিস্টেন্সটা একটু রেডারে রাখবেন। আর এরকম ভাববেন না যে এত দামি স্টক কিনবো না, একটা হলে তাই কিনবেন, ভালো স্টক কিনুন। ওই 46 টাকা 30 টাকা 50 টাকা স্টক কিনবে না, তাহলে আমার সাথে কথা বলতে আসবেন না, আর আমাকে ওইসব স্টক কোয়েরিজ পাঠাবেন না। আচ্ছা, পারসিস্টেন্স হলো জেবিএম এ অটো, মানে এটা তো আমি লাস্ট ফ্রাইডেও বললাম 595-এ অলরেডি ও ব্লাস্ট করে গেল। জেবিএম এ বোধহয় 628 না কত হাই মেরেছিল, 632 টাকা। অনেকেই নিয়েছিলেন, আমাকে মেসেজও করেছিলেন। এই জেবিএম অটোও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। তো এই স্টক গুলো মোটামুটি একটু নজরে রাখবেন। আইএক্স আমি বলেছি, আইএক্স হচ্ছে 154 155 এর উপর সাস্টেন করতে হবে আইএক্স কে, আদারওয়াইজ আইএক্স এ কিছু হবে না। মেটাল সেক্টর ওভারঅল, যেহেতু কমোডিটি এখন বাড়ছে, মেটাল সেক্টরে একটা ট্রিগার আসতে পারে। বেদান্তা, বেদান্তা হচ্ছে ডাউন ট্রেন্ড তো অবশ্যই হতে পারে। ইউ ক্যান কনসিডার অ্যাভাব 290 293, কিন্তু এগুলো খুব বেশি, মানে একবারে যখন মুভমেন্ট নেয় তখন নেয়, আবার যখন ফল করে তখন পুরো ফল করে। ওর থেকে আমার আমার মেটালের মধ্যে আমার চয়েস হচ্ছে এপিএল অ্যাপেলো। আমার হচ্ছে এপিএল অ্যাপেলো আমার চয়েস, আমি এটাতে ট্রেড করতে বেশি ভালোবাসি। আমি বোধহয় ভুলভাল টাইপ করে দিলাম। এপিএল আমার খুব ফেভারিট একটা কোম্পানি, এপিএল অ্যাপেলো, এবং এপিএল অ্যাপেলো টিউবস আমার দারুণ লাগে স্টকটা, ফার মোর বেটার দেন বেদান্তা টাটা স্টিল। তো এই স্টকটা আমার দারুণ লাগে, এই স্টকটা দেখতে পারেন, ইউ ক্যান কনসিডার হেয়ার। ওকে, একবারে সুন্দর অ্যাজ এ সেল, মোটামুটি 50-60 ধরতে পারেন, 1100। এপিএল অ্যাপেলো দারুণ। অ্যাপেলো টায়ার হচ্ছে ইনভেস্টমেন্ট। হরিয়ম পাইপ উড়ে গেছে, উড়ে গেছে হরিয়ম পাইপ, আমি 254 টাকা না তারও কমে বলেছিলাম, হরিয়ম পাইপ পুরো উড়ে চলে গেছে। ও নিচে পেলে নেওয়া যেতে পারে। আইটিসি, অ্যাপেলো টায়ার, এগুলো জাস্ট ইনভেস্টমেন্ট পারপাস। ঠিক আছে। আচ্ছা, দেখুন আমি আর ইয়েটা আমি পরের দিন রিভার্সাল ট্রেডিং শুরু করব। দেখুন এবার লাস্ট পার্টটা আমি জাস্ট একটু বলে দিই, লাস্ট পার্টটা যে ধরুন কথার কথা বলছি যে আমার একটা স্টক আমি যখন দেখছি যে এপিএল অ্যাপেল ওভারঅল দেখুন এর প্রায়ার ট্রেন্ড একটা আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি যদি একটু উইকলি খুলি ধরুন আপনাদের বোঝানোর জন্য, যে এটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা আপ ট্রেন্ডের মধ্যে যাচ্ছে। এবার আমার কথাটা হচ্ছে যে আমি তো শর্ট টার্ম ট্রেডিং করতে এসেছি, এ ধরুন মোটামুটি মার্চ থেকে চলছে এরকম। এবার এতদিন আমার স্টকটা ব্লক করে লাভ নেই, আমি কি করব, আমি ওর বিভিন্ন জায়গায় এখানে বাই করব, এখানে সেল করব, এখানে বাই করব, এখানে সেল করব, এখানে বাই করবো তো এখানে সেল, এখানে বাই তো এখানে সেল। এইগুলোকে বলা হয় রিভার্সাল ট্রেডিং। মানে ওভারঅল আমি আপ ট্রেন্ডের স্টকই দেখবো, আপ ট্রেন্ডের স্টকে রিভার্সাল করবো। এবার দেখুন আমাদের নিজেদের জীবন কিন্তু সবসময় একভাবে যায় না। এইভাবে আমাদের জীবন কি যায়, তেমনি একটা স্টকও কিন্তু এইভাবে বাড়বে না। একটা স্টক যদি বাড়ে কিভাবে বাড়বে বলুন তো, যে আপ ট্রেন্ডিং স্ট্রং স্টক, কেপিআইটি খুলে নিন, জেবিএম অটো খুলে নিন, ফিনোলেক্স কেবলস খুলে নিন, এইভাবে 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 পড়বে কম উঠবে বেশি। আমরা এই জায়গাগুলোতে বাই করব, এখানে সেল করব, এই জায়গাগুলোই বাই করব, এখানে সেল করব, এখানে বাই করব, এখানে সেল করব। ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে রিভার্সাল, আমাদের স্টার্ট করতে হবে রিভার্সাল। তো পরের দিন আমরা রিভার্সাল ট্রেডিং স্টার্ট করব, এবং সেগুলোতে বিভিন্ন রকম হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, শুটিং স্টার, আমাদের ইনভার্টেড হ্যামার, দোজি, এগুলো কিন্তু পরের দিন আমরা পড়বো, যে আমরা কিভাবে বুঝবো যে একটা ট্রেন্ড রিভার্সাল হচ্ছে। আমাদের সেটাই তো দরকার, আমাদের আর কি দরকার, যে একটা স্টক আপ ট্রেন্ডে ছিল এইবারও রেডি হচ্ছে ডাউন ট্রেন্ডে, তার আগে আমরা কি করে বুঝবো, তবে তো প্রাইসটা মানে সেই টাইমে প্রফিটটা বুক করবো। বা একটা ডাউন ট্রেন্ড, একটা স্ট্রং ডাউন ট্রেন্ডেই আছে ধরুন, সেখান থেকে রিভার্সাল হয়ে আপে যাবে, সেখানে আমি কি করে এই জায়গাটায় বাই করব, কি দেখে বুঝবো যে ওর মধ্যে একটা বাইং নেচার আসছে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো আমরা আগামী দিনে সব শিখবো, যেটাকে রিভার্সাল ট্রেডিং বলা হয়। আজকে প্রথম দিন যা পড়ালাম আমার মনে হয় যথেষ্ট পড়িয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, বা ভালো না লাগলেও সেটাও জানাবেন আমাকে, কিছু বলার নেই। পিএফসি ঠিক আছে, পিএফসি ঠিক আছে, পিএফসি দাঁড়ান, পিএফসি স্টকটা আমার ভালো লাগে, খারাপ লাগে না। পাওয়ার ফিনান্স কর্পোরেশন, দেখি, ওরে বাবারে, না এখন একটা ফল এসছে, ঠিক আছে। মোটামুটি পাওয়ার ফিনান্স এই লোটাকে মার্ক করে রাখুন, মোটামুটি 154-55 ব্রেক করে যদি না আসে, এখানে একটা এনগালফিং দিয়েছে ঠিক কথাই, বাট এই লোটা হচ্ছে ইম্পর্টেন্ট।
যদি অলরেডি আছে ফর শর্ট টার্ম তাহলে হচ্ছে বিলো 152-53 এনি ডেইলি ক্লোজিং জাস্ট এক্সিট। ও সরি, এটা আমি ডেইলি দেখছি, উইকলি দেখছিলাম। হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটায় ঠিক আছে, ও এতটা নিচেও আসতে পারে, রিটেস্টের জন্য আসতে পারে। এই জায়গাটায় আপাতত ইয়ে করে দেবেন না, আগে এখানে ছেড়ে দিতে হতো। যদি পিএফসি দেখুন এইখানে দিয়েছিলাম তো আমি নাকি মোটামুটি 153 না 52-তে দিয়েছিলাম, টানাও উঠেছে 170। এবার কেউ যদি প্রফিট বুক করতে না পারেন তো আমি কি করবো? পিএফসি তো আমি দিয়েছিলাম, এই তো আমার টানা আছে, আমার অ্যানালিসিস করা আছে। ভলিউমটা দেখাতে পারছি না কারণ ভলিউমের একটা রোল আছে। ভলিউমটা এখন একটু পরে দেখাবো, ভলিউমটা এখন বুঝতে পারবেন না হট করে আমি প্লট করে দিলে। আইচার মোটর খুব নেগেটিভ, ভালো লাগলো, ধন্যবাদ। বললাম তো অ্যাপেলো টায়ার বলে দিচ্ছি, অ্যাপেলো টায়ার ইনভেস্টিং স্টক। অ্যাপেলো টায়ার তো বড় কোম্পানি না, অ্যাপেলো টায়ার, আইটিসি এগুলোই স্লোলি বাড়বে। ফিনোলেক্স কেবল আপনি দেখুন, ফিনোলেক্স কেবল ভালো ভালো স্টক যদি আপনারা না পিক করতে পারেন, আমার অনেক স্টুডেন্ট ওরা করেছিল ফিনোলেক্স কেবল, ফিন কেবল, ফিন কেবল। বলুন, আপনারা আমাকে টেক্সট করে বলুন আমি কোথায় দিয়েছিলাম ফিনোলেক্স কেবল। এইগুলো হচ্ছে পিক, বুঝলেন তো? একবার খুঁজে যদি কোথাও পান তাহলে বলবেন। এই বিফোর ব্রেকআউট এটা আমি নিজে চুজ করেছিলাম, আমি গ্রুপে বলেছিলাম, দেখেছেন? আর তার আগে দেখুন এরকম করেছিল, তার আগে এরকম একই জায়গাতে স্টাক হয়েছিল। বিফোর ব্রেকআউট বলে দিয়েছিলাম এটা আমি, মানে হুইচ ইজ নিয়ার অ্যাবাউট 580। সেখান থেকেও হাই গেছে 850। আমি কি করব আপনি যদি না পিক করেছিলেন, প্রফিট না করতে পারেন? আমি তো জায়গা দেখিয়ে দিচ্ছি। এনিওয়ে, ভালো থাকবেন সবাই। এমনি কিছু সমস্যা হলে আমাকে বলবেন, নেক্সট দিন আমাদের দেখা হবে, ঠিক আছে? আর চোখে আন্দাজে কেউ স্টক ইয়ে পিক করবেন না, স্টপ লস আগে জানবেন, এবং আমাকেও সেইভাবে গোপাল কৃষ্ণ বাবু আর লাস্ট টাইম এসে আর কি হবে। আচ্ছা, ওকে, টাটা, গুড নাইট সবাইকে।